আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ সেন্টেন্স মেকিং কোর্সের 18 নম্বর ক্লাস। তো ক্লাসের শুরুতেই একটা দুঃখ প্রকাশ করছি, সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে আমাদের লেভেল 1 চলছে। লেভেল 1-এ আমরা খুব অল্প অল্প করে পড়াচ্ছি, যাতে করে আপনাদের উপর খুব বেশি প্রেশার না হয়, সহজে যেন ব্যাপারগুলোকে আয়ত্ত করতে পারেন, এই জন্য অল্প অল্প করে পড়াচ্ছি। এবং প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে তাগিদ দিচ্ছি যে দিনের পড়া যেন আপনারা দিনে আয়ত্ত করেন, বাড়ির কাজগুলো যেন ঠিক মতো দেন। কিন্তু আপনাদের একটা বিষয় দেখে আমি খুবই আশাহত, যে আমি দেখছি যে যখনই ক্লাসটা একটু ভারী হচ্ছে, আপনারা গণহারে বাড়ির কাজে ভুল করছেন। আমি মানতে পারতাম এই ভুলগুলো, আমি সহজভাবে নিতে পারতাম, মানতে পারতাম যদি এমন হতো যে আমি একটা ক্লাসে অনেক বেশি পড়াইছি। আপনার 15 এবং 16 এই দুই ক্লাসে যা পড়াইছি, চাইলে এক ক্লাসে পড়ানো যায়। হ্যাঁ, আমরা এটাকে দুইটা ক্লাসে পড়াইছি, যাতে আপনাদের উপর চাপ কম পড়ে। আমার দিক থেকে এইভাবে ক্লাসগুলোকে ডিজাইন করার পরেও আপনারা যারা আপনাদের চেষ্টার কমতি রাখছেন, এই ব্যাপারটা আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই কোর্সে 32টা ক্লাস হবে, এবং হ্যাঁ, বেশ কিছু এক্সট্রা ক্লাস দেওয়া লাগলে দেবো, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে আপনাদের নেওয়ার ক্যাপাসিটি এত কম, বা আপনাদের চেষ্টা এত কম যে এই ক্লাস 50, 60, 70, 80টা দেওয়া লাগতেছে, তাহলে তো এটা আসলে কোনোভাবেই যৌক্তিক না, তাই না? তো আমি আবারও আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, দয়া করে ক্লাসগুলো ভালোভাবে আয়ত্ত করেন, ভিডিওটা দেখেন, নোট নেন, ভালোভাবে ক্লাসটা আয়ত্ত করেন, বাড়ির কাজগুলো সুন্দরভাবে দেন। আজকে মূলত আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের বাড়ির কাজের অবস্থা দেখে নতুন টপিক পড়ানো বাদ দিয়ে ওই 17 নম্বর ক্লাসের বাড়ির কাজ নিয়ে আজকে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। তো আজকের ক্লাসটা মূলত হচ্ছে 17 নম্বর ক্লাসের আলোচনা, পর্যালোচনা বলতে পারেন। আপনারা যারা ভুল করেছেন, কে কোথায় ভুল করেছেন, কেন ভুল করেছেন, এই বিষয়গুলো নিয়ে কথা হবে। তো চলুন তাহলে বন্ধুরা, স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আমাদের এই মূল ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, চলছে সেন্টেন্স মেকিং কোর্স, সাথে আছে আমি মাসুদ পারভেজ, থাকবো ইনশাল্লাহ এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। বন্ধুরা, আজকে যে আমাদের যে ক্লাস, এই ক্লাসটা হচ্ছে আমাদের 18 নম্বর ক্লাস। আজকে নতুন একটা টপিক পড়ানোর কথা ছিল, প্ল্যানে ছিল, কিন্তু আপনাদের 17 নম্বর ক্লাসের বাড়ির কাজ দেখে আমি হতাশ। এই কারণে বাধ্য হয়ে আমাকে 17 নম্বর ক্লাসের উপর একটা পর্যালোচনা করতে হবে আর কি, যে আপনারা কেন ভুল করতেছেন। এর একটাই কারণ, আপনারা ফ্রেজ আয়ত্ত করতেছেন। আপনারা যারা ভুল করছেন, আমি এগুলো দেখছি খাতা, আপনারা ফ্রেজ আয়ত্ত করতেছেন না ঠিকঠাক মতো, এই কারণে ভুল হচ্ছে। ভাই, ফ্রেজ ভুল করলে বাক্য ভুল হবেই ভাই। ফ্রেজ এটা কোনো নর্মাল জিনিস না। আচ্ছা, খেয়াল করেন আমরা কি করব। গত ক্লাসের বাড়ির কাজ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো খেয়াল করুন, গত ক্লাসে আমি আপনাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম, স্ক্রিনে দেখানো বাংলা বাক্যগুলোকে ইংরেজি করতে দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা চলেন আমরা একটা একটা করে ধরি। চলেন, বিসমিল্লাহ। প্রথম যে বাক্যটা ছিল আমাদের, সেটা হচ্ছে নতুন ল্যাপটপটি কি পুরাতন ব্যাগে আছে। কি বলতেছে এখানে, নতুন ল্যাপটপটি কি পুরাতন ব্যাগে আছে। আচ্ছা, যে কোনো বাক্য আপনাকে আগে চিন্তা করতে হবে যে এই বাক্যে কি বলতেছে। অন্ধের মতো আপনি বাংলা দেখে ইংরেজি নামায় ফেললেন, মানে ইংরেজি করে ফেললেন, এভাবে করলে হবে না। আপনাকে বাক্যটা নিয়ে চিন্তা করতে হবে যে এখানে কি বলা হচ্ছে এই বাক্যের মধ্যে। নতুন ল্যাপটপটি কি পুরাতন ব্যাগে আছে, এখানে বলা হচ্ছে যে একটা নতুন ল্যাপটপ, ওই ল্যাপটপটা কি পুরান ব্যাগে আছে কিনা, এই কথাটাই তো নাকি। একটা নতুন ল্যাপটপ, ওই ল্যাপটপটা পুরান ব্যাগে আছে কিনা। হ্যাঁ, তো দেখেন, আপনাদেরকে একটা টেকনিক শিখিয়েছিলাম আমি, যে যদি কোনো বাক্য ইংরেজি করতে অসুবিধা হয়, তাহলে আপনারা যে কাজটা করবেন, যে যে অংশের জন্য আপনাদের ইংরেজি করতে সমস্যা হচ্ছে, হ্যাঁ, ওই অংশটাকে ঢেকে দিবেন। যেমন ধরেন, এই প্রশ্ন আসার কারণে আপনাদের ইংরেজি করতে সমস্যা হচ্ছে, তাহলে আমি যদি প্রশ্নটা ঢেকে দেই, তাহলে তো বাক্যটা সোজা।
তাহলে বাক্যটা সোজা না? নতুন ল্যাপটপটি পুরান ব্যাগে আছে। তো আপনি যদি এই বাক্যটা করতে পারেন তাহলে তো এটা এমনি পারবেন ভাই। আপনি যদি এইটা করতে পারেন, নতুন ল্যাপটপটি পুরাতন ব্যাগে আছে, নতুন ল্যাপটপটি পুরাতন ব্যাগে আছে, নতুন ল্যাপটপটি পুরাতন ব্যাগে আছে, কি কান দিয়ে ঢুকতেছে? একটু ঢুকান ভাই, মাথার মধ্যে একটু নেন। নতুন ল্যাপটপটি পুরাতন ব্যাগে আছে, এই বাংলাটাকে আপনি যদি ইংরেজি করতে পারেন তাহলে তো ভাই এটা করতেই পারবেন, কারণ শুধু ইসটার সামনে চলে যাবে। এবং আমি আপনাদেরকে বলছি যে এগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করার জন্য, কিন্তু আপনারা তো মহাপণ্ডিত। আমি খুবই দুঃখিত এই সমস্ত শব্দের জন্য, কিন্তু আমি ব্যথা নিয়ে বলছি। আপনারা কি করেন, আমার যে দেখানো পরামর্শ যে ঠিক আছে আমি এটা খাতার মধ্যে আগে একটু রাফ করি, হ্যাঁ, তারপরে গিয়ে বাড়ির কাজটা জমা দেয়, আপনারা কি করেন ডিরেক্ট, একদম মানে একদম আপনারা এক্সপার্ট হয়ে গেছেন, ডিরেক্ট আপনারা সেই সেই উত্তরটা দেওয়ার চেষ্টা করেন। কেন ডিরেক্ট কেন দিতে হবে? কেন আপনাকে ডিরেক্ট দিতে হবে? হ্যাঁ, আপনি দেখতেছেন এই বাক্যটার মধ্যে প্রশ্ন আছে, প্রশ্ন বাক্য। আমরা আমরা যখন কোনো কিছু পড়াই প্রথমেই কিন্তু প্রশ্ন বাক্য পড়াই না, প্রথমে পড়াই সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, মানে একটা সহজ বাক্য পড়াই, ওই সহজ বাক্যটাকে আমরা আরো দুইটা মানে দুইটা স্টেপ নিয়ে যাই। একটা স্টেপ হচ্ছে আমরা প্রশ্ন করি, আরেকটা স্টেপ হচ্ছে ওটাকে না বোধক করি। সর্বপ্রথম আমরা কি শিখাই? সর্বপ্রথম এখন পর্যন্ত আমরা যতগুলো সেন্টেন্স শিখাইছি, আমরা আগে সেটাকে একটা সাধারণ বাক্য হিসেবে প্রথমে দেখাইছি, তারপর ওইটাকে প্রশ্নবোধক করছি, তারপরে ওটা আবার নাবোধক করছি। এটাই তো। তো আপনি যদি সাধারণটা মানে সিম্পল সেন্টেন্সটা প্রথম যেটা শেখাইছি ওটা যদি পারেন, বাকি দুটা তো এমনিই পারবেন। ইজ সামনে নিয়ে গেলে প্রশ্ন হয়, ইজের পরে নট বসালে নাবোধক হয়, এই দুটাই তো নাকি? কিন্তু আপনারা পারতেছেন না, কেন পারতেছেন না? কারণ আপনারা ওই খাতায় লিখে প্র্যাকটিস করার যে ব্যাপারটা, যে আমি একটু দেখি তো স্যারে আমাদেরকে যে টেকনিকটা দিছে, হ্যাঁ, এটাকে আগে আমি সিম্পল সেন্টেন্সে নিয়ে যাই, মানে প্রশ্নটাকে ঢেকে দিয়ে আগে নর্মালি দেখি, করার চেষ্টা করি, তারপরে আমি পরের লাইনে গিয়ে না হয় প্রশ্ন বানাইলাম। এভাবেই তো করবেন না। আপনার এক্সপার্ট হয়ে গেছেন, হ্যাঁ, মানে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছেন আবার দেখান এক্সপার্ট না। দেখি আমি একটু কে কি ভুল করছে। ভাই এই বাক্যটা ভাই কি কম, আমি আমি আপনাদেরকে সংখ্যা বলি কতজন স্টুডেন্ট ভুল করছে। সংখ্যা বলি দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই প্রথম বাক্যটা 15 জন স্টুডেন্ট ভুল করছেন। পাগল মানে পাগল কি আমি না আপনারা, না কি বুঝলাম না কিছু। 15 জন ভুল করছেন। কে কি ভুল করছেন আমি বলি। এ ভাই একটা কথা বলি শুনেন, আজকে দয়া করে কেউ হাত তুলে আমাকে এটা বলতে এসেন না যে স্যার আমি এটা ভুল করছি, স্যারে তো আমাকে বলে নাই, এটা বলতে এসেন না। স্যার যে যেটা দিছে আমি ওই অনুসারে বলবো, দুই একজন যদি ফাঁক করে বাদও পড়ে যায় চুপচাপ বসে থাকেন ভাই। শুনেন, 117 এবং 48, উনি লিখছে ইজ দ্য নিউ ল্যাপটপ ওল্ড ব্যাগ, ইজ দ্য নিউ ল্যাপটপ ওল্ড ব্যাগ, ইজ দ্য নিউ ল্যাপটপ ওল্ড ব্যাগ, এর অর্থ দাঁড়ায় নতুন ল্যাপটপটি কি পুরাতন ব্যাগ? হয় নাই। তারপরে 20, 126, 80, তারা লিখছে ইজ দ্য নিউ ল্যাপটপ দ্য ওল্ড ব্যাগ, ইজ দ্য নিউ ল্যাপটপ দ্য ওল্ড ব্যাগ। ও না, ওই আগে যারা লিখছে তাদেরটা ভুল হয়েছে, ওল্ড ব্যাগ বলে কিছু নাই। আচ্ছা, তারপর 119, 29, 76, 27, 54, 96, তারা লিখছে ইজ দ্য নিউ ল্যাপটপ দ্য ওল্ড ব্যাগ। কি লিখছে? ইজ দ্য নিউ ল্যাপটপ দি ওল্ড ব্যাগ, একই তো লেখা দেখছে। আচ্ছা, এটা লিখছে। তারপরে 105 লিখছে
ইজ দ্য নিউ ল্যাপটপ ওল্ড দ্য ব্যাগ? ওল্ড দ্য ব্যাগ, ওল্ড দ্য ব্যাগ পড়াইছি না? আমি ফ্রেজে ওল্ড দ্য ব্যাগ পড়াইছি। ওল্ড দ্য ব্যাগ না? এটারে কি করতে মন চাইতেছে আমার, এই যে 105 কই এটা? কে উনি? নাই ক্লাস। ওল্ড দ্য ব্যাগ পড়াইছি আমি। আচ্ছা, 41 ইজ দ্য নিউ ল্যাপটপ ওল্ড দ্য ব্যাগ, সেম। 41ও সেম। 37 ইজ দ্য নিউ ল্যাপটপ দ্য ওল্ড ব্যাগ। 61 ইজ দ্য নিউ ল্যাপটপ অন দ্য ওল্ড ব্যাগ। হ্যাঁ, অন দ্য ওল্ড ব্যাগ। আচ্ছা, এই হচ্ছে আপনাদের বাড়ি কাজের অবস্থা। এবার চলুন আমরা একটু আলোচনা করি। কি বাবা, আমাকে কি দেখা যাচ্ছে? আমার কলম কাজ করতেছে না কেন? এই যে ঠিক আছে এবার। ওকে। মাঝে মধ্যে কানেকশনের সমস্যা হয়। তো দেখেন, 15 জন স্টুডেন্ট তাদের গণহারে ভুল হয়েছে। গণহারে আমি ভুলগুলো একটু ধরায় দিচ্ছি কোথায় কি ভুল হয়েছে। আমি এই জায়গায় লিখছিলাম পুরাতন ব্যাগে আছে। আমার অপরাধ কি হয়েছে জানেন? আমার মানে আমার কি ভুল হয়েছে, আমি কি পাপ করে ফেলাইছি? আমি পাপ করছি যে আমি এখানে লিখি নাই পুরাতন ব্যাগের মধ্যে আছে। ওই যে মধ্যে কথাটা লিখি নাই, এটা আমার পাপ হয়ে গেছে। হ্যাঁ, কি পুরাতন ব্যাগের মধ্যে আমি আমি মধ্যে শব্দটা লিখি নাই, এজন্য আমার পাপ হয়ে গেছে। এই পাপের শাস্তি হচ্ছে এগুলা। অথচ আমি যে আপনাদেরকে এত করে বলছি যে আপনারা বাক্যের অর্থ নিয়ে চিন্তা করবেন। শব্দ একটা কম বেশ হতে পারে, মূল কথাটা নিয়ে চিন্তা করবেন। ভাই আমি আজকে খুবই অ্যাগ্রেসিভ মোডে আছি। হ্যাঁ, আমার কথা আজকে কারো পছন্দ হবে না, কারণ আমি অনেক যন্ত্রণা নিয়ে আজকে ক্লাসে আসছি। যে আপনারা কি বলবো, মানে আপনাদের চিন্তা শক্তি কতটুক দুর্বল যে আমি মধ্যে শব্দটা লিখি নাই, এ কারণে আপনারা গণহারে ইন এটাকে আনেন নাই। যারা ভুল করছে ম্যাক্সিমামের এই ভুলটাই হয়েছে যে ইন দি ওল্ড ব্যাগ, মানে ইনটা যে আনতে হবে এই ইনটা আনে নাই, কারণ ওই যে মধ্যে লিখি নাই। আরে ভাই, মধ্যে লিখি নাই তো কি হয়েছে? পুরাতন ব্যাগে আছে এই কথার মানে কি? ল্যাপটপটা পুরাতন ব্যাগে, ব্যাগে 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 মানে কি? ব্যাগে মানে ব্যাগের মধ্যে নাকি? তো আমি মধ্যে লিখি নাই তো কি হয়েছে? কি আল্লাহকে আপনাকে এতটুকু সেন্স দেয় নাই যে এখানে মধ্যে বুঝাইতেছে, ব্যাগের মধ্যে বুঝাইতেছে? যেহেতু মধ্যে বুঝাইতেছে তাহলে এখানে ইন আসবে। হ্যাঁ, পুরাতন 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 ব্যাগের মধ্যে, এর ইংরেজি কি? নতুন ল্যাপটপটি, এই ফ্রেজে কারো ভুল হয় নাই। দা নিউ ল্যাপটপ, ওকে ফাইন, ভেরি গুড। এখানে কারো ভুল হয় নাই, এখানে ভুল হয় নাই। কিন্তু আপনারা গণহারে কোথায় ভুল করছেন? এই জায়গাটাতে এসে। পুরাতন ব্যাগে এর ইংরেজি কি? এর ইংরেজি কি? এর ইংরেজি কি? ওল্ড দা ল্যাপটপ, সরি ওল্ড দা ব্যাগ। এটা কি ওল্ড দা ব্যাগ? পুরাতন ব্যাগে, আচ্ছা ব্যাগে পুরাতন ব্যাগ ইংরেজি কি? পুরাতন ব্যাগ ইংরেজি হচ্ছে দা, সরি দি ওল্ড ব্যাগ। দি ওল্ড ব্যাগ, এটা হচ্ছে পুরাতন ব্যাগ। আমি বুঝাচ্ছি পুরাতন ব্যাগে মানে ব্যাগের মধ্যে। তাহলে এখানে একটা ইন আসবে শুধু, আর তো কিছু না। মধ্যে ইংরেজি কি? ইন। ফ্রেজেরই তো খেলা ভাই। তো আপনারা গণহারে যে ইনটা নিয়ে আসেন না, এর পিছনে কারণ কি? কারণ আমি মধ্য শব্দটা ব্যবহার করি নাই। আমার বহুত বড় অন্যায় হয়েছে ভাই। তাইলে এই ভুলগুলো কেন করলেন আপনারা? কারণ আপনারা সেন্স নিয়ে চিন্তা করেন নাই। এই বাক্যটাতে কি বলতেছে এটা নিয়ে ভাবেনই নেই আপনারা। এটা নিয়ে কি করেন নাই? ভাবেনই নেই। হ্যাঁ, মানে যা মন চাইছে করে দিচ্ছেন। দেখি কিছু আল্লাহর বান্দা আছে যারা লিখছে ওল্ড দা ব্যাগ। 41 কে আনমিউট করেন তো ভাই। ওল্ড দা ব্যাগ 41, ক্লাসে আছে 41? নাই ক্লাসে। কেমন, গত ক্লাসে আমরা সেম জিনিসগুলো দেখছি যে ভুল করে কিন্তু ক্লাসে নেই। দেখি আর কে লিখছে। 105 আছেন? নাই?
নাই, মেজাজটা খারাপ হবে না কেন বলেন? একটা পর্যালোচনামূলক ক্লাস, যারা বড় বড় ভুল করতেছে তারাই ক্লাসে নেয়, এবং এটাই তো সত্য, ক্লাসে না থাকলে তো ভুল করবেই। একেতে ক্লাস করে না, দুইতে ভিডিও দেখে না। আজকে দেখেন দুইজন স্টুডেন্ট, হ্যাঁ, পুরাতন ব্যাগের ইংরেজি করছে ওল্ড দা ব্যাগ, দা ব্যাগ, ওল্ড দা ব্যাগ। আমি যে এটা বারবার বলছি যে এই জাতীয় শব্দগুলা এর আগে বসে, এটা তো তারা ভাই মানে নাই। দুইজন, একটা হচ্ছে 105, আরেকটা হচ্ছে 41, অথচ তারা তারা ক্লাসে নাই। তাহলে চিন্তা করেন। ওল্ড দা ব্যাগ, পুরাতন ল্যাপটপ বলে ওল্ড দা ব্যাগ, ওল্ড বলে আগে আসবো। হ্যাঁ, ওই যে জেসমিন ব্যাপারীও এই ধরনের ভুল করছিল এর আগে। হ্যাঁ, নিউ দা বুক, নতুন বইটি দা নিউ বুক না বলে বলে নিউ দা বুক। হ্যাঁ, তাহলে এইগুলো কার ভাই? এগুলো কি আমার দোষ? আর আপনারা গণহারে প্রিপজিশন মিস করে গেছেন। সরি, প্রিপজিশন না, এইভাবে বলার দরকার নাই। আপনারা গণহারে মধ্যে এর ইংরেজি মিস করে গেছেন, ইন। আপনারা ইন কেউ লিখেন নাই, কারণ এই যে আমি ব্যাগে লিখছি, ব্যাগে মানে কি? ব্যাগের মানেই তো ব্যাগের মধ্যে, ব্যাগের মধ্যে, ব্যাগের ভেতরে। একজন লিখছে আবার অন দা, অন, অন দি ওল্ড ব্যাগ, মানে নতুন ল্যাপটপটি পুরাতন ব্যাগে আছে, এর মানে ওই ভাই বুঝছে, কে নি 61, উনি বুঝছে যে ব্যাগের উপরে রাখছে। ল্যাপটপ কি ব্যাগের উপরে রাখে না ব্যাগের ভিতরে রাখে? তো ভেতরে মানে তো ইন। তো এটা আপনারা গণহারে মিস করে গেছেন। দুঃখ পাইছি ভাই, কষ্ট পাইছি ভাই। চিন্তা করতে হবে যে এই বাক্যে কি বোঝাচ্ছে। আচ্ছা দেখেন, এই বাক্যের অ্যান্সার কি? ইজ দ্য নিউ ল্যাপটপ ইন দি ওল্ড ব্যাগ, মানে ইন দি ওল্ড ব্যাগ, পুরোটা মিলে একটা ফ্রেজ আর কি। পুরাতন ব্যাগের মধ্যে, ইন দি ওল্ড ব্যাগ, পুরাতন ব্যাগের মধ্যে, ইন দি ওল্ড ব্যাগ। আমি মধ্যে না বলে বললাম ব্যাগে, কি সমস্যা? ব্যাগে মানে তো ব্যাগের ভিতরেই নাকি? আমি বললাম যে কলমটা বাক্সে আছে, বাক্সের মধ্যে না বলে বললাম যে বাক্সে আছে। একই তো কথা না? বাক্সের মধ্যে আর বাক্সে। রোল নাম্বার ছাড়া কে ভাই? DFIT, কে উনি? চিনলাম না ভাই। আপনার রোল নাম্বারটা কমেন্ট করেন, মেসেজ করেন, নয়তো রিমুভ করে দেওয়া হবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন আপনারা কোথায় ভুল করেছেন গণহারে। সেটা হচ্ছে এই ইন লেখার নাই আপনারা। হ্যাঁ, সুন্দরভাবে বলি, রাগটাকে একটু সাইডে রাখেন, সুন্দরভাবে বলি যে আমি ভিতরে শব্দ ব্যবহার করি বা না করি, মধ্যে ব্যবহার করি বা না করি, যখনই দেখবেন যে কোনো কিছুর ভেতরে বোঝাচ্ছে, তখনই সেটা কি হবে? ইন চলে আসবে। ইন দি, ইন দি ওল্ড ব্যাগ। বুঝতে পারছেন? চলেন পরবর্তী বাক্যে যাই। পরবর্তী বাক্যটা হচ্ছে, না, নতুন ল্যাপটপটি ছোট টেবিলের উপর আছে। DFIT, আপনাকে আমি বললাম যে আপনার রোল নাম্বারটা লিখেন, আপনি এখনো রোল নাম্বার লিখেন নাই। একটু রোল নাম্বারটা লিখেন ভাই, নয়তো তো চিনতে পারবো না আপনি আমাদের স্টুডেন্ট কিনা। আগে তো জরিমানা করতাম না, এখন তো জরিমানা করি না, কারণ জরিমানা নেওয়া জায়েজ নেই। হ্যাঁ, তবে এখানে আবার সার্ভিস চার্জ নিয়ে কিন্তু জায়েজ আছে, বুঝছেন? আচ্ছা শুনেন, দ্বিতীয় বাক্য, নতুন ল্যাপটপটি ছোট টেবিলের উপর আছে। তিনজন ভুল করছেন। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এখানে যে উপর লিখছি না, এই কারণে কেউ আর ভুল করে নাই, খুব কম ভুল করছে। আরে ভাই, সেন্স নিয়ে চিন্তা করেন। আমি যদি বলি নতুন ল্যাপটপটি ছোট টেবিলে আছে, টেবিলে আছে, টেবিলে, আমি টেবিলের উপর বলি না, তাহলে আপনার বোঝা উচিত, হ্যাঁ, তাহলে আপনার বোঝা উচিত যে টেবিলের উপর। কারণ ল্যাপটপ তো কার্ডের ভিতরে থাকবো না, ল্যাপটপ এই যে টেবিলের উপরেই তো থাকবো। টেবিলে মানে কি? এ ভাই, বইটা কই রাখছো? না, এই তো টেবিলে রাখছি, টেবিলে রাখছি, টেবিলে রাখছি, এর মানে কি? টেবিলের উপর। চিন্তা করতে হবে ভাই। আচ্ছা, এখানে কে কি লিখছেন? 48, নো, দ্য নিউ ল্যাপটপ ইজ কি লিখছে? অন স্মল টেবিল, শুধু স্মল টেবিল লিখছে। শুধু কি লিখছে? অন ঠিক আছে, কিন্তু
স্মল টেবিল লিখছে, ছোট টেবিল। ছোট টেবিলের ইংরেজি করছে স্মল টেবিল। অথচ আমরা কি পড়াইছিলাম? দা স্মল টেবিল। এখন উনি দা কেন লিখে নাই? কারণ ওই যে আমি যে এখানে টি টি দেই নাই, ছোট টেবিল টির টি যে দেই নাই, এই কারণে। এগুলোর ব্যাখ্যা আজকে ক্লাসে আসবে ইনশাল্লাহ। তারপরে 54 লিখছে, দ্য নিউ ল্যাপটপ ইজ ইন স্মল টেবিল। মানে ইন, মানে ইন মানে ভেতরে, মানে উনি একদম টেবিলের কাঠ ফাইরা ল্যাপটপ ভিতরে রেখে দিছে, স্মল টেবিল লিখছে। আচ্ছা, তারপরে 61 উনি ভুল করছে, দ্য নিউ ল্যাপটপ ইজ যুক্ত করে নাই। ইজ যুক্ত না করে লিখছে অন দা স্মল টেবিল। ইজ যুক্ত করে নাই, মানে উনি ব্রিজ ছাড়াই নদীর ওই পারে যাবে। ব্রিজ ছাড়াই কই যাবে? নদীর ওই পারে যাবে। এই যে আপনারা যে দুজন ভুল করলেন, ছোট টেবিলের ইংরেজি আপনারা লিখছেন স্মল টেবিল। হ্যাঁ, আপনারা যে দা দেন নাই, দা দা যে আপনারা দেন নাই, এটা না দেওয়ার কারণটা আমি বলি। আপনারা দাটা দেন নাই কারণ এখানে আমি টেবিলটি লিখি নাই, ছোট টেবিলটি লিখি নাই, এই কারণে আপনারা দা দেন নাই। কিন্তু আপনারা এটা ভুলে গেছেন যে আমি বলছি, হ্যাঁ, ছোট টেবিলের উপরে বা ছোট টেবিলটির উপরে একই কথা। আমি আপনাদেরকে বলছি এই কথাগুলা, যে যেমন নতুন বিছানার পাশে, বিছানাটির পাশে একই কথা। একই কথা আজকের ক্লাসের শেষের দিকে এগুলো নিয়ে আলোচনা হবে, যে টি যুক্ত করে বললে কি হবে আর টি যুক্ত না করে বললে কি হবে। আশা করি আজকের এই আলোচনা দেখলে এই সমস্যা আর হবে না। আর 61 উনি ব্রিজ ছাড়াই ওই পাশে গেছেন, তো ব্রিজ ছাড়া তো এবারে যাওয়া যাবে না। আমরা বাক্যে নতুন ল্যাপটপটি নিয়ে কথা বলতেছি, এবং কথা বলতেছি সেটা ছোট টেবিলের উপরে আছে। এই দুইটার মাঝখানে অবশ্যই একটা ব্রিজ যুক্ত করতে হবে। ব্রিজ যুক্ত না করে এবারে যেতে পারবেন না। ভাই, ডিএফআইটি একটু আনমিউট করেন তো ভাই। ডিএফআইটি লেখা আপনার আইডিতে, কি আনমিউট করেন তো। একটা আইডি ডিএফআইটি লেখা, রোল নাম্বার নাই। দুইবার আমি রোল নাম্বারটা লিখতে বললাম, এখনো রোল নাম্বার লিখে নাই। সরি, আমি এত ভালো মানুষ নই, আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এর ইংরেজি কি হবে? নো, দ্য নিউ ল্যাপটপ ইজ অন দ্য স্মল টেবিল। আমি আবারও বলতেছি, টেবিলটি বলি, টেবিলের উপর বলি, আর টেবিলটির উপর বলি একই ইংরেজি, মানে দাটা আসবে এখানে। আজকে ক্লাসে স্পষ্ট হবে এই জিনিসটা। জি, আশা করি বুঝতে পেরেছেন, এটা অবশ্যই লাগবে, ব্রিজটা লাগবে। তারপর 3 নাম্বার সেন্টেন্স, ওই ছোট টেবিলটি কোথায়? দেখি তো কয়জন ভুল করছেন। দুইজন অনলি, না তিনজন। 54, 31, 52। আচ্ছা, 54 আর 31 তারা ভুল করছেন। হোয়ার দ্যাট স্মল টেবিল, হোয়ার দ্যাট স্মল টেবিল ইজ নিয়ে আসে নাই। কেন? স্ট্রাকচার ভুলে গেছেন? মানে হোয়ার এর পরে যে ইজ আসবে এটা ভুলে গেছেন? আর 52 লিখছে হোয়ার ইজ দ্য স্মল টেবিল, ওই ছোট টেবিল। ইংরেজি কি? দ্যাট স্মল টেবিল। দা স্মল টেবিল তো না। ছোটখাটো ভুল বেখেয়ালি করে ফেলাইছে আর কি। শুনুন আমি বলি, ওই ছোট টেবিলটি কোথায়? কোথায়, এই শব্দ দিয়ে আমরা প্রশ্ন করতেছি, সুতরাং এটা আগে আসবে। ওকে, আসলো। তারপর আমাকে নদীর ওই পারে যেতে হবে, তাহলে একটা ব্রিজ লাগবে। হ্যাঁ, মানে প্রশ্ন যে আপনি বাক্যটা বসাইছেন, সরি, প্রশ্ন শব্দটা যে বসাইছেন এরপরে ইজ বসাইতে হবে। তারপর আপনি ইংরেজি করেন ওই ছোট টেবিলটি, তাহলে দ্যাট স্মল টেবিল, এটা দা স্মল টেবিল না, ওই ছোট টেবিলটি, দ্যাট স্মল টেবিল। তাহলে ওই ছোট ছোট টেবিলটি কোথায়? হোয়ার ইজ দ্যাট স্মল টেবিল। ওকে, তারপর সেন্টেন্স নাম্বার 4। এখানে অনেক স্টুডেন্ট ভুল করছেন, গণহারে। হ্যাঁ, গণহারে। এখানে কি বলা হচ্ছে? ওই ছোট টেবিলটি বড় রুমের মধ্যে নাই।
বড় রুমের মধ্যে নাই। আচ্ছা দেখি কে কি ভুল করছে। 20 16 নাম্বার উনি ভুল করছে, দ্যাট স্মল টেবিল ইজ নট ইন দ্য বিগ হাউস। আচ্ছা হাউস লিখছে, বাক্য ঠিক আছে, হাউসের জায়গায় রুম হবে আর কি। তারপরে একজন লিখছে 119, নো দ্যাট স্মল টেবিল ইজ, তারপরে কি, নো দ্যাট স্মল টেবিল, ঠিকই তো আছে, দ্যাট স্মল টেবিল ইজ, এখানে ফাঁকা দিছে কেন, বড় রুমের মধ্যে নাই। ও আচ্ছা, আচ্ছা 119 উনি লিখছে নো, মানে এই বাক্যটাকে না বোধক করার জন্য উনি শুরুতে নো দিছে। হ্যাঁ, এই যে আমরা নাই এর জন্য যে নট যুক্ত করি এটা উনি লিখে নাই, মানে ইজ এর পরে নট যুক্ত করে নাই। দ্যাট স্মল টেবিল নট ইজ নট ইজ এর পরে যে নট হবে উনি নট লেখে নাই 119, ইন দা বিগ রুম। আচ্ছা ওকে। তারপরে 14 উনি কি ভুল করছে, দ্যাট স্মল টেবিল ইজ নট বিগ রুম। উনি এই যে মানে বড় রুমের ইংরেজি করছে বিগ রুম। না রে ভাই, বড় রুমের ইংরেজি হচ্ছে দা বিগ রুম। হ্যাঁ আমি বড় রুমটি ওই যে টি যে বলি নাই, আর আমি বাংলায় টি বলি নাই, কিন্তু এখানে টি মানে দা আসবে, এবং ইনশাল্লাহ আজকের ক্লাসেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে, তখন আর এই কনফিউশন গুলো থাকবে না। তারপরে 54, দ্যাট স্মল টেবিল ইজ ইন বিগ রুম, মানে ইজ এর পরে নট বসে নেই, ইন এর পরে আবার দা বসে নেই। 54 ভাই, 54 আপনার অবস্থা তো ভালো না ভাই, আপনি প্রত্যেকটা বাক্যে ভুল করতেছেন কেন? হ্যাঁ আপনি একে ভুল করছেন, দুয়ে ভুল করছেন, 54 কি ক্লাসে আছে? আমার বুঝছেন আফসোসও লাগে হাসিও পায়, 54 ক্লাসেই নেই। আমি কার লোকে কথা বলছি, ভূতের সাথে কথা বলছি আমি, বুঝছেন? এই হলো অবস্থা, মানে যারা বেশি ভুল করে তারাই ক্লাসে নেই আসলে। এমনটাই হওয়ার কথা, ক্লাসে না থাকলে ভুল করবে, আর ভিডিও কতটুক মনোযোগ দিয়ে দেখার লাই জানে। তারপরে 47 লিখছে, দ্যাট স্মল টেবিল ইজ নট ইন দ্য রুম, মানে বড় রুম, বড় ইংরেজি উনি আর করে নাই। হ্যাঁ, মানে এখানে লেখা আছে বড় রুম, উনি শুধু লিখছে ইন দা রুম, মানে শুধু রুমের মধ্যে আছে এটা বুঝাইছে। তারপরে 5, শুধু 5 উনি লিখছে দ্যাট স্মল চেয়ার, আচ্ছা, ইজ নট ইন দা রুম, উনি বড় শব্দের ইংরেজি লেখে নাই এবং টেবিলের পরিবর্তে চেয়ার বসাইছে। আচ্ছা 61, কি ব্যাপার এত ভুল হচ্ছে, দ্যাট স্মল টেবিল ইজ নট দা বিগ রুম, ইন বসাই নাই। হ্যাঁ, ইন বসাই নাই 61, ইন বসাই নাই। ওই ছোট টেবিলটি বড় রুমের মধ্যে নাই, মানে রুমের ভিতরে নাই, ভিতরে শব্দটাকে নিয়ে আসা হচ্ছে, তাহলে কি এখানে ইন হবে না? হবে। আচ্ছা দেখেন একটা কথা বলি, মন মেজাজ যায় খারাপ হয়ে, কি পড়াবো আপনাদেরকে? কয়টা বাজে? 37 বাজে, 11টা। ক্লাসে 39 জন স্টুডেন্ট ছিল, এখন 33 জন আছে, কেন জানেন? কারণ দেখছে যে আজকে ক্লাসে নতুন কিছু পড়াবে না। নতুন কিছু পড়াবো না কে বলছে? এই ক্লাসের পরবর্তী অংশে নতুন পড়া আছে, কিন্তু নাই, চলে গেছে। আপনারা এ পর্যন্ত অনেকবার আমার মন নষ্ট করে দিচ্ছেন, অনেকবার। 5 নাম্বার ক্লাসের পরে 6 নাম্বার ক্লাস শুরু করব, তখন আমার মন নষ্ট করছেন। 11 নাম্বার ক্লাসে গিয়ে মন নষ্ট করছেন, 14 নাম্বার ক্লাসে গিয়ে মন নষ্ট করছেন, আজকে আমার মন নষ্ট করতেছেন আপনারা। এইভাবে একটা কোর্সের মধ্যে আপনারা যদি এভাবে মন নষ্ট করেন, তাহলে আমার কাছ থেকে বেস্ট পারফরমেন্স পাবেন না তো। আমি তো আপনাদের নিয়ে সন্তুষ্ট থাকতে পারতেছি না। আচ্ছা চলেন এই বাক্যটার আমরা সঠিকটা দেখি। ওই ছোট টেবিলটি, আমরা কথা বলতেছি ওই ছোট টেবিল সম্পর্কে, হ্যাঁ এর সম্পর্কে কথা বলছি আমরা, তাহলে ইংরেজি হচ্ছে দ্যাট স্মল টেবিল।
আমরা কি বলবো, যেটা বলবো তার আগে একটা ইজ বলবো, অর্থাৎ ইজ এর পরেই আমরা বাকি ইনফরমেশনটা দিব। বড় রুমের মধ্যে নাই, তাহলে ইজ নট ইন দা বিগ রুম। অনেকে ইন বসান নাই, অনেকে বিগ বসান নাই, কেন? অনেকে দা বসান নাই। হ্যাঁ, দা না বসানোর পিছনে একটা যুক্তি হইতে পারে, ভাই আপনি তো বড় রুমটি বলেননি। ওটা আজকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওই ছোট টেবিলটি বড় রুমের মধ্যে নাই। দ্যাট স্মল টেবিল ইজ নট ইন দ্য বিগ রুম। জি ঠিক আছে, চলেন তারপর 5 নম্বর বাক্যে যাই। ছোট টেবিলটি এই ছোট রুমের মধ্যে আছে। এটা আমাদের বাক্য। দেখি এখানে কারা কারা ভুল করছেন। এখানে অনেকে ভুল করছেন। বিশে লিখছে দ্য স্মল টেবিল, হ্যাঁ, ইজ ইন দিস স্মল হাউস। আচ্ছা, রুম হওয়ার দরকার ছিল, উনি হাউস লিখছে। 119, আরে ভাই একটা স্টুডেন্ট এত ভুল হলে কেমন হবে? 119, 20 তো সত্যি একটা মজার কথা কি জানেন, যারা ভুল করে ঘুরে ফিরে তারাই ভুল করে। যাদের ভুল হচ্ছে ঘুরে ফিরে তাদেরই ভুল হচ্ছে প্রত্যেকটা বাক্যে। তার মানে তারা আয়ত্ত করে নাই ঠিক মতো। আচ্ছা, একটু আমাকে সহযোগিতা করবেন, কাদের একটা ভুল হয় নেই আনমিট করেন। সরি, আনমিট না, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, কাদের একটা ভুল হয় নেই, একটাও ভুল হয় নেই কাদের? আনমিট করেন। আনমিট না, হাত তোলেন। একটা ভুল হয় নেই। মানে স্যার বলছে যে সব বাক্য ঠিক আছে। আমি একটু জিজ্ঞেস করি যে তারা কোন ক্লাস পর্যন্ত পড়ছে। 122, আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন ক্লাস? ক্লাস 4 পর্যন্ত। ক্লাস 4 পর্যন্ত। 91, কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন? একটাও ভুল নেই আপনার। কোন ক্লাস? সালাম আলাইকুম স্যার। কোন ক্লাস? স্যার আমি কোনো ক্লাসে যাইনি আপনার এই জায়গায়। সিরিয়াসলি আপনি স্কুলেই যান নাই? না স্যার। আচ্ছা, ওকে। তারপরে কাকে ডাকবো আর বাকিরা? 128, রুবেল শেখ। ভাই আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন? স্যার ক্লাস আমি 8 পর্যন্ত। 8 পর্যন্ত পড়ছেন। আচ্ছা, আর বাকিদের টাকা দরকার নাই, বাকিরা মোটামুটি পড়াশোনা ভালোই করছে। হ্যাঁ, ইন্টার পাস। চিন্তা করে দেখেন, কোনোদিন স্কুলে যায় নাই, ক্লাস 4 পাস, তারা তাদের বাক্য সঠিক হচ্ছে। তাহলে আপনার বাক্য যে সঠিক হচ্ছে না, তাহলে এই কমতিটা কার? আর কিভাবে বুঝাবো আপনাদের? যারা যারা ভুল করতেছেন তারা ভুল করতেই আছেন। আচ্ছা, তারপরে 76 রোল নাম্বার, দ্য স্মল টেবিল ইজ দিস ইন দ্য স্মল রুম। কি বলতেছেন ইজ দিস ইন দ্য স্মল রুম? এই ছোট টেবিলটি এই ছোট রুমের মধ্যে আছে। ইন দিস, ইন লিখছে, আবার দিস লিখছে, আবার দা লিখছে। হাই রে আল্লাহ, ফ্রেজ ভাই ব্লেন্ডার করে খাওয়াইতে হবে ফ্রেজ। 76 আনমিউট করেন। ক্লাস ক্লাসেই নাই, কারে আনমিউট করাবো কোন? ক্লাসেই নাই। উনি এটা লিখছে দ্য স্মল টেবিল ইজ দিস ইন দ্য স্মল রুম। ফ্রেজের 12টা বাজায় দিছে। চিন্তা করে দেখেন তো ভাই, এই যে স্টুডেন্টরা ভুল করতেছে, ডাকতেছি ক্লাসে নেই, ব্যাপারটা অনেক মজা না? আচ্ছা, ফ্রেজ যদি কেউ না বুঝে, ফ্রেজ যদি কেউ না বুঝে, তাহলে সে কেমনে বাক্য সঠিক করবে আমরা বলেন? আচ্ছা, ব্যাপারটা আমি আমি মনে মনে ভাবতেছিলাম যে উনি ক্লাসে নেই, এবং তাকায় দেখি আসলে ক্লাসে নেই। 76 রোল। 54, এই ভাইয়ের প্রত্যেক সেন্টেন্সে ভুল হচ্ছে। দ্য স্মল টেবিল ইজ ইন দ্য স্মল রুম। ভাই এখানে বলা হচ্ছে এই ছোট রুম, তাহলে এই ছোট রুমের ইংরেজি কি? তারপর 61, এখানেও ভুল। দ্য স্মল টেবিল ইজ নাই। কেন ভাই, আপনি ইজ বাদ দিয়ে বাক্য গঠন করতেছেন কেন? দ্য স্মল টেবিল ইন দিস স্মল রুম, ইজ বাদ দিয়ে উনি বাক্য গঠন করতেছে। হ্যাঁ ভাই, এখানে আছে অর্থ আছে, তারপরে এখানে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, মাঝখানে আমার একটা ব্রিজ যুক্ত করতে হবে না? ছোট টেবিলটি সম্পর্কে কথা বলা হচ্ছে, বলা হচ্ছে এটা রুমের মধ্যে আছে। যাদের ভুল হচ্ছে এই ঘুরে ফিরে এই এই যে 61 প্রত্যেকটা বাক্যে ভুল করতেছে, তাহলে সামনে গেলে তো আরো ভুল করবে। এই ছোট টেবিলটি এই ছোট রুমের মধ্যে আছে।
দিস স্মল টেবিল, সরি। ও না না না, আরে এই ছোট টেবিলটি কেন, ঠিকই তো আছে, আরে সঠিকটা লেখা আছে, আমি নিজে পড়তেছি ভুল। ছোট টেবিলটি, দ্য স্মল টেবিল, এই ছোট রুমের মধ্যে আছে, ইজ ইন দিস স্মল রুম, বাস। জি। আচ্ছা চলেন সামনে আগে। তো এরপর যে আমরা দেখবো যে ইংরেজি থেকে বাংলা বাক্য, ঠিক আছে, চলেন আমরা দেখি। প্রথম যে বাক্যটা সেটা হচ্ছে, ইজ দ্য চিপ চেয়ার বিসাইড দ্য বেড। ইজ দ্য চিপ চেয়ার বিসাইড দ্য বেড। মাশাল্লাহ, এখানে কেউ ভুল করেন নাই। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে, সস্তা টেবিলটি কি বিছানার পাশে আছে? মানে স্যার এখানে কারো নাম উল্লেখ করে নেই। ইজ দ্য চিপ চেয়ার বিসাইড দ্য বেড, সস্তা টেবিলটি কি বিছানার পাশে আছে? ওকে। তারপর নাম্বার 2, নো, দ্য চিপ চেয়ার ইজ নট বিসাইড দ্য বেড। এখানেও কেউ ভুল করেন নাই, মাশাল্লাহ। এখানে আছে দা না, সস্তা টেবিলটি বিছানার পাশে নাই। হ্যাঁ শুনেন, অনেকে স্পোকেন শেখার আশায় এখানে ভর্তি হয়েছে। সে মনে মনে আশা করতেছে আমি তাকে স্পোকেনের ডায়লগ শিখাবো, মে আই কাম ইন, হ্যাঁ, এয়ারপোর্টে গিয়ে আমি কথা বলবো, হ্যাঁ, হসপিটালে গিয়ে কেমনে কথা বলবো, ওই ধরনের বাক্য অনেকে আশা করতেছে। ভাই, আপনি এইগুলো আগে শিখেন, এগুলো শিখলে ওগুলো অটো হয়ে যাবে, বুঝছেন? ফ্রেজের খেলা, স্ট্রাকচারের খেলা। আমি বলার পরও দুইজন স্টুডেন্ট লিভ নিছে। আচ্ছা, এখানেও কারো কোনো ভুল নাই। তারপরে 3 নাম্বার বাক্য। হ্যাঁ, এখানে অনেকে ভুল করছেন 3 নাম্বার বাক্যে। কি ভুল করছেন? দ্য চেয়ার ইজ বিহাইন্ড দ্য ডোর। হ্যাঁ, এখানে 12 লিখছেন, চেয়ারটি রাস্তার পেছনে আছে। ডোর মানে কি রাস্তা? সোমাইয়া, ডোর মানে কি রাস্তা? না না, 12 তো ক্লাসে নেই, কার এটা কি? সোমাইয়া তো 112। আচ্ছা, 8 লিখছেন, চেয়ারটি দরজার পাশে আছে। বিহাইন্ড মানে কি পাশে? বিহাইন্ড মানে কি পাশে? এগুলোর অর্থ মুখস্থ করেন না এখনো। 54 লিখছে, দরজাটি পাশে, চেয়ারটি পাশে, দরজাটি আছে। 54, আপনার অবস্থা খুবই খারাপ। আপনি, এই যে আমি আমার পরীক্ষার কারণে যে কিছুদিন ক্লাসের গ্যাপ দিব, পেছনের পড়াগুলো ভাই ভালোভাবে দেখে নিয়েন ভাই। 54 রোল নম্বর। ক্লাসে কি আছেন 54? কার সাথে কথা বলি? ক্লাসেই নাই, ভূতের সাথে কথা বলি। 54 ক্লাসেই নাই। আচ্ছা, 96, চেয়ারটি বিছানার পাশে আছে। মানে এখানে লিখছি দরজা, লিখছি বিহাইন্ড, হবে দরজার পিছনে, উনি লিখছে বিছানার পাশে। শব্দ অর্থের অবস্থা দেখেন। 41, চেয়ারটি দরজার পাশে আছে। বিহাইন্ড মানে কি পাশে? 41 কি ক্লাসে আছেন? নাই, ক্লাসে নাই। আমার কাছে ব্যাপারটা বুঝছেন খুব হাস্যকর লাগতেছে, যে যারা ভুল করছে কেউ ক্লাসে নেই, বুঝছেন? অথচ আমি তাদেরকে ডেকে ডেকে, কত আন্তরিকতার সাথে তাদেরকে ডেকে ডেকে আমি ধরে ধরে ভুল ধরায় দিচ্ছি, অথচ ক্লাসে তারা নাই। তাহলে আপনারাই বলেন, আপনারা কি এই আন্তরিকতা পাওয়ার অধিকার রাখেন? যদি আমি বলি যে আপনারা কি এই আন্তরিকতা পাওয়ার যোগ্য, তাহলে শুনতে খারাপ শোনা যায়। সত্যি বলতে আপনারা এই আন্তরিকতা পাওয়ার অধিকার রাখেন না, বিশেষ করে এই স্টুডেন্ট গুলা, মানে যাদের জন্য আয়োজন তারাই নাই। আরে যাদের জন্য আমার এই আয়োজন আজকের ক্লাস, তারাই নাই। মাশাল্লাহ। তারপরে দেখেন পরবর্তী বাক্য। আচ্ছা, এটার অর্থ কি? অর্থ হচ্ছে আপনার, চেয়ারটি দরজার পেছনে আছে। দরজার পিছনে আছে। আচ্ছা ওকে। তারপর 4 নাম্বার বাক্য, ইজ দ্য স্মল ক্লক অন দ্য বিগ টেবল। ইজ দ্য স্মল ক্লক অন দ্য বিগ টেবল, 18 রোল নাম্বার খুব সম্ভবত। ছোট ঘড়িটি কি বড় টেবিলের উপরে আছে? আচ্ছা, কোথায় ভুল করছে উনি? ও, অন দ্যাট, ওইখানে দ্যাট এর অর্থ উনি করেনি, দ্যাট।
মানে দ্যাট এর অর্থ যে হবে যে ওই বড় টেবিলের উপরে ওই, উনি ওই এর অর্থটা নিয়ে আসে নাই। তারপরে 54 আবার ভুল করছে। ছোট ঘড়িটি ওই বড় টেবিলের উপর আছে, মানে এটা এটা যে প্রশ্ন বাক্য, উনি প্রশ্ন করে নাই, মানে এটা যে প্রশ্ন হবে ছোট ঘড়িটি কি ওই বড় টেবিলের উপর আছে, এই প্রশ্নটা উনি করে নাই, উনি সাধারণভাবে এটা অর্থ করে দিছে। 96 লিখছেন ছোট টেবিলটি কি ওই বড় টেবিলের উপর আছে। ছোট টেবিলটি, এখানে ছোট টেবিলটি কই আসলো, এটা ছোট ঘড়িটি। ছোট ইজ দা স্মল ক্লক, মানে ছোট ঘড়িটি, উনি টেবিল লিখছে। 5 ছোট ঘড়িটি কি বড় টেবিলের উপর আছে, ওইখানে হবে ওই বড় টেবিল, দ্যাটের অর্থ আনে নাই, দ্যাটের অর্থ আনে নাই। আচ্ছা, অর্থ কি খেয়াল করেন, ছোট ঘড়িটি কি ওই বড় টেবিলের উপর আছে, এখানে 4 জন ভুল করছে। আচ্ছা, তারপরে সবার সর্বশেষ বাক্য, নো দ্য ক্লক ইজ নট অন দ্য টেবিল। 117 উনি লিখছে না ঘড়িটি টেবিলের উপর নাই, না ঘড়িটি ঠিকই তো আছে, কি কি সমস্যা এখানে, না ঘড়িটি, দ্য ক্লক ইজ নট অন দ্য, অন, ও আচ্ছা, এখানে লেখা আছে অন দ্যাট টেবিল, এই দ্যাটের অর্থটা উনি নিয়ে আসে নাই। নো দ্য ক্লক ইজ নট অন দ্যাট টেবিল, আমি ওকে ভুল বলছি কিনা, যাই হোক দ্যাট আছে, উনি দ্যাটের অর্থটা আসে নাই, ঘড়িটি ওই টেবিলের উপর নাই, ওইটা না লিখে উনি লিখছে ঘড়িটি টেবিলের উপর নাই। আর 20 ভুল করছে, ছোট ঘড়িটি এই ওই টেবিলের উপর নাই, এখানে ছোট ঘড়িটি বলা হয় না, এখানে শুধু ঘড়ি বলা হয়েছে, উনি বাড়তি শব্দ যোগ করছে ছোট ঘড়িটি। আর 61 ভুল করছে, ঘড়িটি কি টেবিলের উপর নাই, মানে এখানে ওই এর অর্থটা নিয়ে আসে নাই ওই। 61 আপনি কি ক্লাসে আছেন, আছেন তো মনে হয়, হ্যাঁ আসেন। আপনার কিন্তু অনেক ভুল হচ্ছে ভাই, হ্যাঁ আপনি দুই একটা সেন্টেন্স পর পরই ভুল করতেছেন। তো যাক, এই হলো আপনাদের অবস্থা। তো এতক্ষণের আলোচনা পরে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ভুল করতেছেন তাদের ফ্রেজের সমস্যা, এই এই শব্দগুলো যুক্ত করলে অর্থ কি দাঁড়ায়, এগুলো আপনারা আয়ত্ত করেন নাই, এবং জায়গা বুঝায় যে শব্দগুলো দিয়া, হ্যাঁ ইন বিসাইড বিহাইন্ড, এগুলো আপনারা ভুল করতেছেন, এবং ইজ যে আনতে হয় এগুলো আপনারা ভুল করতেছেন। ভাইয়া দয়া করে পিছনের পড়াগুলো ক্লিয়ার রাখেন, হ্যাঁ এইভাবে ধরে ধরে আমি সামনের দিকে বাড়ি কাজ, মানে আমি সমাধান দিয়ে যাব, মানে আমি ধরেন সমাধান দিয়ে যাব, সমাধান তো প্রত্যেক ক্লাসেই দেই, কিন্তু এমনি ধরে ধরে উমুকে ভুল করছেন, আর কারে কারে ধরবো, ক্লাসেই নাই, ধরবো কারে, S1 রুল নাম্বার, প্রত্যেকটা বাড়ির কাছে ভুল, অথচ ক্লাসে নেই। এরকম আরো বেশ কয়েকজন আছে ক্লাসে নেই, হ্যাঁ কারে ধরবো আমি। আর 10-এ 10 পাইছেন মার্শাল্লাহ, তাদের রোল নাম্বার ঘোষণা করছি, যারা 10-এ 10 পাইছেন, স্যার লিখে দিয়েছেন যে 10-এ 10, মানে 10টা বাক্যে 10টাই হয়েছে। 2, 68, 74, 76, 77, তারপরে আপনার 79, 81, 91। এই যে 91, উনি বলে কোনদিন স্কুলেই যায় নাই, স্কুলেই যায় নাই কোনোদিন। 122, 128, 125, আর বাকিরা বাড়ির কাজ দেন নাই, বুঝছেন, এই হচ্ছে ব্যাপার। তো আমি আসলেই ব্যথিত, এখন সামনে ক্লাস থেকে আর দুঃখ প্রকাশ করব না, হ্যাঁ আপনারা আপনারা নিজেদেরটা নিজেরা দেখবেন। তারপর মানাইতে মনটারে বুঝাইতে পারতাম যদি এই ব্যক্তিগুলো ক্লাসে থাকতো, যে না আমি ওদের জন্য আয়োজন করছি, ওনারা ক্লাসে আছে, ক্লাসেই নাই, যারা ডাকি ওই নাই, তাহলে আপনারাই বলেন আমার কি এগুলো করার দরকার আছে, দরকার নেই, শুধু শুধু একটা দিন নষ্ট নষ্ট করে ফেললাম, ব্যাপারটা এরকম মনে হচ্ছে আর কি। আচ্ছা যাক, আল্লাহ ভরসা, তবে ইনশাল্লাহ প্রত্যেক ক্লাসে আপনারা সলভ পাবেন। তো এই পর্যায়ে আপনাদের, ও আচ্ছা 5 নাম্বার যে এটা আর কি, ঘড়িটি টেবিলের উপর নাই, ঘড়ি সরি এখানেও আমি ভুল লিখছি, ঘড়িটি ওই টেবিলের উপর নাই হবে, ওই ওই টেবিলের উপর নাই। আচ্ছা খেয়াল করেন, তো এই পর্যায়ে আপনাদের মনোযোগটা একটু বাড়ায় দেন, মনোযোগটা বাড়ায় দিতে হবে।
কারণ আমরা এখন একটা কনসেপ্ট ক্লিয়ার করব। দেখেন, কনসেপ্ট ক্লিয়ার এটা আপনার ব্রেনের খেলা, মানে আপনাকে বুঝতে হবে, এখানে কোনো মুখস্থ বিদ্যা নেই, পুরা ঘটনা বুঝতে হবে যে কি বুঝাইতে চাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ক্লিয়ার হবে এখন। বিশেষ করে যারা ওই ধরনের ভুল করতেছিলেন যে আমি বলছি টেবিলের উপরে, আপনারা লিখছেন অন বিগ টেবিল, এরকম লিখছেন, মানে দা যে বসান নেই, মানে আমি টেবিল টি বলি না, আপনারা এই কারণে দা বসান নেই। এই ধরনের যে সমস্যাগুলো যারা করতেছেন, এই অংশটা দেখলে আপনাদের সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবং শুনেন, প্রত্যেকটা, মানে প্রত্যেকটা না, প্রত্যেক ক্লাসে তো আমরা কনসেপ্ট ক্লিয়ার করি না। যখনই দেখবেন যে কনসেপ্ট ক্লিয়ার নামে কিছু একটা আসছে, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। এবং ক্লাসের পরবর্তী, মানে এখন থেকে পরবর্তী জায়গাটা আপনাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে আমি কি বুঝাইতেছি। কনসেপ্ট ক্লিয়ারে মুখস্থের কিচ্ছু নাই, খালি ব্রেন খাটায় বুঝতে হবে কি বুঝাচ্ছি। জি, আশা করি বুঝতে পারছেন। প্লিজ দয়া করে মনোযোগটা একটু বাড়ায় দেন। তো মনোযোগ বাড়ায় দিয়ে খেয়াল করেন। আমরা জানি দা টেবিল এর অর্থ হচ্ছে টেবিলটি। তারপর আপনার দা ব্যাগ এর অর্থ হচ্ছে ব্যাগটি। দা বেড এর অর্থ বিছানাটি। দা ট্রি এর অর্থ হচ্ছে গাছটি। এগুলো ক্লিয়ার পিছনের পড়া? আচ্ছা, তারপর আমরা একটা ক্লাসে আমরা পড়লাম যে অন দা টেবিল এর অর্থ হচ্ছে টেবিলের উপর। আমরা কিন্তু এভাবে পড়ি না যে টেবিলটির উপর, টেবিলটি, এভাবে পড়ি না। আমি ওই ক্লাসে বলছিলাম যে এখানে দা আসছে, তাই বলে এখানে টেবিলটি বলতে হবে এমন কোনো কথা নেই। অন দা টেবিল, টেবিলের উপর। ইন দা ব্যাগ, ব্যাগের মধ্যে বা ব্যাগের ভেতরে বা ব্যাগে, একই কথা। তারপর বিসাইড দ্য বেড, বিছানার পাশে, বিছানাটির পাশে, এভাবে আমরা শিখাই নাই। তারপর বিহাইন্ড দ্য ট্রি, গাছের পেছনে, ঠিক না, আমরা এইভাবে শিখে আসছি। তো একটু খেয়াল করেন যে দা টেবিল এর বাংলা হচ্ছে টেবিলটি। আর আমরা যখন বলতেছি টেবিলের, মানে যখন বলতেছি অন দা টেবিল, তখন কিন্তু আমরা টেবিলটির উপরে বলতেছি না, তখন বলতেছি টেবিলের উপর। পার্ট বাই পার্ট বুঝেন, আরেকবার শুনেন। দা টেবিল এর বাংলা আমরা বলতেছি টেবিলটি। দা টেবিল এর বাংলা আমরা বলতেছি টেবিলটি। কিন্তু যখন আমরা বলতেছি অন দা টেবিল, তখন এটার বাংলা আমরা এইভাবে শিখাই নাই যে টেবিলটির উপর, আমরা কি বলছি টেবিলের উপর, ঠিক কিনা? মানে এখানে দায়ের যে অর্থ, এটা আমরা বাংলাতে নিয়ে আসিনি। এর কারণটা কি? হ্যাঁ, আপনারা খেয়াল করে দেখেন, আমরা দায়ের অর্থ হচ্ছে শাব্দিক অর্থ করলে টি, তো এটা আমরা নিয়ে আসি না। এর কারণটা কি শুনেন। আপাতত এতটুকু মনে রাখেন যে অন দা টেবিল এর বাংলা টেবিলের উপর, টেবিলটির উপর, একই কথা। মানে অন দা টেবিল, এটার যে ইংরেজি, এই যে ইংরেজি, এটার বাংলা টেবিলের উপর, এটাও সঠিক, টেবিলটির উপর, এটাও সঠিক। আপনি টেবিলটি বলেন আর টেবিলটির উপর বলেন আর টেবিলের উপর বলেন, একই কথা। আর যেহেতু দুটো কথা একই, এ কারণে ইংরেজিও একই হবে। ইংরেজিও কি হবে? একই হবে। তো এই যে, মানে এখানে মনে হচ্ছে যে এই দুটা আলাদা জিনিস, কিন্তু আলাদা না। এবং ইংরেজি যে একই হবে, এগুলোর পিছনে আসলে কারণটা কি? মানে এই যে বলতেছি যে দুইটা একই জিনিস, কারণ কি, কিসের ভিত্তিতে এটা একই জিনিস? বা বলতেছি দুটো একই জিনিস, সুতরাং এখানে ইংরেজি একই হবে, এই ঘটনাগুলোর পিছনে কারণ কি? তো এই কারণ যদি বুঝতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে যে শব্দের আগে দা কেন ব্যবহার করা হয়। আমরা ওই 7-8 নম্বর ক্লাস থেকেই শব্দের আগে আমরা দা ব্যবহার করে করে আসতেছি। দা বুক, দা পেন, দা টেবিল, এটা ব্যবহার করে আসতেছি। যেমন এখানে লেখা আছে দা টেবিল, দা ব্যাগ, দা বেড, দা ট্রি। এই যে আমরা টেবিলের আগে দা, ব্যাগের আগে দা, এগুলো দা 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 আমরা যে ব্যবহার করে আসতেছি, এটা ব্যবহার করার আসল কারণটা কি? এই আসল কারণটা যদি বুঝতে পারেন এবং ওইটার সাথে কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে পারেন, তাহলে আর ঝামেলা নেই। ঠিক আছে, খেয়াল করেন, শুনেন, মনে রাখবেন যে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানোর জন্য
কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানোর জন্য ইংরেজিতে দা ব্যবহার করা হয়, এটা গ্রামারের রুল। আমাদের এই কোর্সটা কি মেথড? হাইব্রিড মেথড। যেখানে গ্রামার আনার দরকার সেখানে আমরা নিয়ে আসবো, যেখানে দরকার নেই সেখানে নিয়ে আসবো না। এটা গ্রামারের একটা কথা মনে রাখবেন। যখন কোনো কিছু আমরা নির্দিষ্ট করে বুঝাইতে চাই তখন ওই শব্দটাকে দা ব্যবহার করতে হয়। এটা হচ্ছে একটা রুল। ধরেন, হ্যাঁ, একটা বলি, একটা পরিস্থিতি বুঝায় আপনাদেরকে, একটা পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। এই কথাটা মাথায় রাখেন যে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানোর জন্য ইংরেজিতে দা ব্যবহার করা হয়। তো এটা বুঝবেন, একটা পরিস্থিতি বোঝার চেষ্টা করেন, একটা পরিস্থিতি বুঝেন। হ্যাঁ, পরিস্থিতিটা হচ্ছে দুইটা বন্ধু, দুইজন বন্ধু, একজন হচ্ছে মাসুদ আর একজন হচ্ছে সামির। হ্যাঁ, এখানে মাসুদ আমাকেই বুঝাচ্ছি, আর সামির হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তো ধরেন দুইজন বন্ধু। তো মাসুদ বলল, কি বলল সামিরকে, কিরে সামির, সকালে একটা বই কিনে আনলি দেখলাম। এই কিরে সামির, সকালে একটা বই কিনে আনলি দেখলাম। হ্যাঁ, মানে সকালেও একটা বই কিনে আনছে। হ্যাঁ, ধরেন আমি বিকেলে বলতেছি, কিরে সামির, সকালে একটা বই কিনে আনলি দেখলাম। তারপরে জিজ্ঞেস করছে বইটা কোথায়। বুঝেন, সামির সকালে একটা বই কিনে আনছে, তো আমি বিকেলে সামিরকে জিজ্ঞেস করতেছি, কিরে সামির, সকালে একটা বই কিনে আনলি দেখলাম। হ্যাঁ, বইটা কই? মানে আমি এই জায়গাটাতে খেয়াল করেন, বইটা কোথায়। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করেন তো, যে আমি এই যে বইটা যে বললাম, এই বইটা বলে আমি কোন বইকে বুঝাইতেছি? এই এই যে আমি বললাম বইটা কোথায়, আমি যে সামিরকে বললাম, সামির বইটা কোথায়, আমি কি পৃথিবীর যে কোনো বইকে বুঝাইতেছি? হ্যাঁ, আমার বাসা ধরেন হাতিরপুলে, আমি কি ওই আপনার গাজীপুরে যে একটা বই আছে ওই বইকে বুঝাচ্ছি? হ্যাঁ, যে বই চট্টগ্রামে আছে, বাংলা বাজার আছে, নীলক্ষেত আছে, ওই বইকে বুঝাচ্ছি না। আমি কোন বইকে বুঝাচ্ছি? আমি বুঝাচ্ছি ও সকালে যে বইটা কিনে আনছে, অর্থাৎ আমি নির্দিষ্ট করে দিছি। মানে বইটা বলে আমি এটার সাথে পিছনে একটা ঘটনাকে কানেক্ট করে দিছি। মানে আমি বইটা বলে পৃথিবীর যে কোনো বইকে বুঝাই নাই, একটা বইকে নির্দিষ্ট করছি, বইটা। আমি যখন বলতেছি বইটা কই, আর সামির কিন্তু দেখেন পিছনে কোনো না কোনো একটা ঘটনা থাকে। আমি যদি ডিরেক্ট যা বলি, ধরেন এই মুহূর্তে, এই যে আমি এখন ক্লাস করতেছি, এখন এই মুহূর্তে যদি আমি সামিরের ফোন দিয়ে বলি, দোস্ত বইটা কই, বইটা কই, বইটা কই, বইটা কই, বইটা কই, আমি যতই বলি বইটা কই, বইটা কই, এ কিন্তু বুঝবে না কোন বইয়ের কথা বলতেছি। কারণ পিছনে কোনো কি নাই, কোনো হিন্টস নাই, কোনো কানেকশন নাই, আমার এই কথার সাথে কোনো কথার কানেকশন নাই। কিন্তু আমি যদি বলি, এই গতকাল না আমি তোর একটা বই দিলাম, ওই বইটা কই, তখন কিন্তু একটা কানেকশন পাওয়া যায়। তার মানে এই বইটা বলে আমরা কোনো কিছুকে নির্দিষ্ট করি, এবং এমন কিছুকে নির্দিষ্ট করি যেটা সম্পর্কে আমরা বক্তা এবং শ্রোতা দুজনেই জানি। এই পয়েন্টটা মনোযোগ দিয়ে শোনেন। আমরা এমন কিছুকে নির্দিষ্ট করি যেটা সম্পর্কে বক্তা এবং শ্রোতা দুজনেই জানি। কথাটা বুঝতে পারছেন? আবারও বলি, আমি এই মুহূর্তে যদি সামিরকে ফোন দিয়ে বলি, কিরে দোস্ত বইটা কই, ও কিন্তু বই, কোন বই, কিসের বই, ও বুঝবে না। আমি নির্দিষ্ট করতে চাইতেছি কিন্তু ও বুঝবে না। কেন বুঝবে না? কারণ পিছনে কোনো কথা নেই, কোনো কনভারসেশন নেই, কোনো লিঙ্ক নাই। কিন্তু আমি যদি ভাই বলি যে দোস্ত গতকালকে যে তোরে একটা বই দিলাম, ও বইটা কই, তখন কিন্তু সে বুঝবে যে এই বইটা বলে আমি ওই বইটার কথা বুঝাইছি যেটা আমি গতকালকে দিছি। তার মানে বুঝে নিয়েন যে আমরা যখন কোনো কিছু নির্দিষ্ট করি তখন এই কথাটা বেশি ইম্পর্টেন্ট। আমরা যখন কোনো কিছু নির্দিষ্ট করি, আমরা যেটাকে নির্দিষ্ট করতেছি ওটার সম্পর্কে বক্তা, মানে আমি বক্তা মানে কি, যে বলে এবং যে শ্রোতা দুজনেই অবগত থাকে। যে জিনিস অবগত নাই ওটাকে নির্দিষ্ট করা যায় না। যে জিনিস কি নাই, আপনি অবগত নন, আপনি ওটাকে নির্দিষ্ট করতে পারবেন না। আপনাকে অবশ্যই ওটা সম্পর্কে জানতে হবে, আপনাকেও জানতে হবে এবং আপনি যার সাথে কথা বলবেন তাকেও জানতে হবে। আপনি ক্লাসের পরে আপনি বাড়ির কাউকে বললেন যে জগটা কই, জগটা কই, তার মানে আপনি বক্তা, আপনি বাড়িতে যে আপনার একটা জগ আছে ওই জগকে নির্দিষ্ট করে বলতেছেন, এবং যিনি শুনতেছে উনিও কিন্তু জানে যে আপনি কোন জগের কথা বলতেছেন।
তার মানে এটা বোঝা যায় যে আমরা যখন কোনো কিছু নির্দিষ্ট করি, হাওয়ার উপর নির্দিষ্ট করি না, অবশ্যই ওই জিনিসটা সম্পর্কে শ্রোতা এবং বক্তার আগে থেকে একটা অনুমান থাকে। এতটুক বুঝেন নাই কারা কারা? অনুমান থাকবে, ডেফিনেটলি অনুমান থাকবে। অনুমান ছাড়া আপনি নির্দিষ্ট করতে পারবেন না। হ্যাঁ, এখন আমি আপনাকে বললাম, ভাই ক্লাসটা কেমন লাগছে? এখন আপনি বলবেন যে ভাই কোন ক্লাস? আমি যদি বলি, ভাই গতকালকে একটা ক্লাস নিলাম না, ক্লাসটা কেমন লাগছে, তার মানে কি ওই গতকালের ক্লাস সম্পর্কে আমিও জানি, আপনিও জানেন, এখন আমি জাস্ট ওটাকে নির্দিষ্ট করে দিলাম যে ভাই ওই ক্লাস। আচ্ছা, সামির উত্তরে কি বললো? সামির বলল বইটা টেবিলের উপর আছে। সামির কি বললো উত্তরে? বইটা টেবিলের উপর আছে। এই জায়গাটা বুঝেন ভাই, এই জায়গাটা বুঝেন। সামির এখানে বলল বইটা। এই বই বলে সামির কোন বইকে বুঝাইছে? পৃথিবীর সব বইকে বুঝাইছে? না। সামির বুঝাইছে যেটা ও সকালে কিনে আনছে ওই বইটা। সামির কি বুঝাইছে? সকালে যে বইটা কিনে আনছে ওই বইটা। এখন এরপরের অংশ দেখেন, এই যে লিখছে টেবিলের উপর আছে। এখন আপনাদের প্রতি আমার প্রশ্ন, ও যে বলল টেবিলের উপর আছে, এই টেবিল বলে পৃথিবীর সব টেবিলকে বুঝাইছে, নাকি এমন টেবিলকে বুঝাইছে যেটা সম্পর্কে আমিও জানি, সামিরও জানে? ধরেন কথার কথা, আমাদের বাসায় কোনো টেবিলই নাই। আমাদের বাসায় কি নাই? কোনো টেবিলই নাই। এখন সামির যদি বলে বইটা টেবিলের উপর আছে, আমি তখন কি কমু? ধর বেটা, বাসায় তো কোনো টেবিলই নেই, তুই কোন টেবিলের কথা কস? ঠিক না? ঠিক কিনা? কিন্তু ধরেন বাসায় আমাদের একটা টেবিল আছে। এখন সে বলল যে বইটা টেবিলের উপর আছে, তার মানে কি? মানে সামির ওই বাসার টেবিলটাকেই নির্দিষ্ট করে দিল। সামির কি করলো? বাসার টেবিলটাকে নির্দিষ্ট করে দিল। এই বাংলাদেশে অসংখ্য টেবিল আছে। হ্যাঁ, আমার বাসার আশেপাশে ফার্নিচার দোকান আছে এই বসুন্ধরা সিটির সামনে। তো এখন সামির কিন্তু, এই যে সামির যে কথাটা বললো যে বইটা টেবিলের উপর আছে, সামির কিন্তু এটা বুঝাই নাই যে এই বইটা ওই বসুন্ধরা সিটির সামনে একটা টেবিলের দোকান আছে ওর উপরে আছে, এটা কিন্তু বুঝাই নাই। সামির বুঝাইছে যে আমাদের বাসায় একটা টেবিল আছে, ওই টেবিলের উপর আছে। ঠিক কিনা? এখন এই সেন্স তো ক্লিয়ার যে সামির বাসার টেবিলটাকে বুঝাইছে। কিন্তু সামিরের অপরাধ হয়েছে যে সামির এখানে টেবিলটি বলেনি। সামিরে কি পাপ করছে? যে বইটা টেবিলটির উপরে আছে, টেবিলটি এটা বলেনি। এটা বলা কি কোনো পাপ হয়েছে? না, কোনো পাপ হয় নাই। যদিও সামির টেবিলটি বলে নাই, কিন্তু সামির কোন টেবিলের কথা বলতেছে এটা কিন্তু আমি জানি। তো যেহেতু আমি জানি, সুতরাং সামির এখানে টেবিলটি বলুক আর টেবিলের উপর বলুক, একই জিনিস। যেহেতু আমি জানি যে সামির কোন টেবিলের কথা বলতেছে, এখন ভাষাগত কারণে সামির টেবিলটির উপর বলুক আর টেবিলের উপর বলুক, একই কথা। টি যুক্ত করতেই হবে এমন কোনো কথা নেই। মূল সেন্স হচ্ছে যে আমি নির্দিষ্ট করতেছি কিনা, আমি নির্দিষ্ট করতেছি কিনা। আমার বাসায় কোনো টেবিলই নেই, এখন যদি বলে বইটা টেবিলের উপর, আর বেটা কোন টেবিল? বেটা বাসায় তো টেবিলই নেই। কিন্তু বাসায় একটা টেবিল আছে, ও বলতেছে বইটা টেবিলের উপর আছে, তার মানে কি পৃথিবীর সব টেবিলকে বুঝায় নাই সামির। সামির শুধু বুঝাইতে বাসার ওই টেবিলটাকে। তার মানে ওটা নির্দিষ্ট হয়ে গেছে। এখানে অনির্দিষ্ট কিছু নেই, নির্দিষ্ট হয়ে গেছে। কি কথা বুঝতে পারছেন? হ্যাঁ। এখন সামিরের এই কথাটাকে আমি ইংরেজি করার চেষ্টা করি। সামির কি বলল? যে বইটা টেবিলের উপর আছে। হ্যাঁ, এখানে তো ক্লিয়ার ও বইটা বলছে, এখানে পাপ করে নাই। এখানে কোনো পাপ করে নাই, সামির বইটা বলছে, নির্দিষ্ট করে দিছে। ঠিক আছে, আপনি বুঝছেন। ও আচ্ছা, টা যেহেতু আছে তাহলে দা আসবে, বুক। ওকে। এখন এই পাশে যখন বলছে টেবিলের উপর, হ্যাঁ, এখন আপনার কাছে তো মনে হইতেছে ও কোনো মহা মানে ভুল করে ফেলাইছে। আরে ভাই শুনেন, ও যদিও টেবিলটি বলে নাই, কিন্তু আপনাকে অবশ্যই দা আনতে হবে। কারণ সামির পৃথিবীর সব টেবিলকে বুঝায় নাই, ও কোনো একটা টেবিলকে নির্দিষ্ট করে দিছে। আর একটু আগে আমরা জেনে আসছি যে কোনো কিছু নির্দিষ্ট করার জন্য ইংরেজিতে দা শব্দটি ব্যবহার করা হয়। কি করা হয়? দা শব্দ ব্যবহার করা হয়। আবারও বলি, সামির পৃথিবীর সব টেবিলকে বুঝায় নাই। সামির ওই বসুন্ধরা সিটির সামনের টেবিলকে বুঝায় নাই। গাজীপুরে ফার্নিচারের দোকানে একটা টেবিল আছে, ওই টেবিলকে বুঝায় নাই। সামির বুঝাইছে যে বাসার ভিতরে একটা টেবিল আছে, ওই টেবিলটা।
তার মানে ও নির্দিষ্ট করে দিছে, এই কারণে দা আনতে হবে। আপনি বাংলাতে বাংলা কথার মধ্যে ওই নির্দিষ্ট বাচক শব্দটা থাকুক বা না থাকুক, ইংরেজিতে দা আনতে হবে। ইংরেজিতে কি করতে হবে? দা আনতে হবে। হ্যাঁ, তাহলে ব্যাপারটা আমরা এভাবে বলতে পারি যে বইটা টেবিলের উপর আছে আর বইটা টেবিলটির উপর আছে, দুটার ইংরেজি একই ভাই, একই ইংরেজি ভাই, দুটার ইংরেজি ভাই একই। বইটা টেবিলের উপর আছে, টেবিলের উপর অন দা টেবিল, টেবিলটির উপর অন দা টেবিল, একই ইংরেজি, একই ইংরেজি। কথা কি বুঝতে পারছেন? মানে এখানে যে দেখেন টি, হ্যাঁ এখানে টি আছে, এখানে টি নাই, কোনো পার্থক্য নাই। কারণ সেন্স ক্লিয়ার, সেন্স ক্লিয়ার, মানে নির্দিষ্ট করছে এটি ক্লিয়ার। তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা এটা তো বুঝছেন আশা করি, প্রশ্ন কি আসবে একটু পরে। তাহলে অনুরূপ ভাবে আমরা বলতে পারি অন দা টেবিল, টেবিলের উপর, টেবিলটির উপর, এটা বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। কারণ যখন আমি এই ফ্রেজ ব্যবহার করব, আমি যদি ব্যবহার করি, আমি জানবো যে আমি কোন টেবিলকে ইঙ্গিত করতেছি এবং যে শুনবে সেও জানবে। আপনার বাসায় টেবিলই আছে একটা, হ্যাঁ আপনি বলতেছেন টেবিলের উপরে, তার মানে কি আপনি যাকে বলতেছেন সে বুঝে ফেলাইছে। ব্যাগের মধ্যে, ব্যক্তির মধ্যে বলা জরুরি না। বিসাইড দ্য বেড, বিছানার পাশে, বিছানাটির পাশে বলা জরুরি না, যদি আপনার সেন্স ক্লিয়ার থাকে যে আপনি কোনটাকে নির্দিষ্ট করতেছেন। বিহাইন্ড দ্য ট্রি, গাছের পেছনে, হ্যাঁ গাছটির পিছনে বলা জরুরি না। হ্যাঁ, আপনি টি না আনলে এখানে দা বসানো যাবে, ব্যাপারটা তা আপনি নির্দিষ্ট করছেন, সুতরাং আপনার ইংরেজিতে দা আনতে হবে। আপনি পৃথিবীর সব টেবিলকে বুঝান নাই, সব ব্যাগকে বুঝান নাই, আপনি নির্দিষ্ট করেই কোনো ব্যাগকে বুঝাইছেন। যেহেতু নির্দিষ্ট করে কোনো ব্যাগকে বুঝাইছেন, ইংরেজি ব্যাকরণের ভাষ্য অনুযায়ী কোনো কিছুকে নির্দিষ্ট করতে গেলে আপনাকে দা আনতে হবে। আপনি বাংলাতে চাই নির্দিষ্ট করে বলেন বা না বলেন, কিন্তু সেন্স ক্লিয়ার যে আপনি নির্দিষ্ট করছেন। আচ্ছা তারপর দেখেন, তো এখন প্রশ্ন হচ্ছে যে আচ্ছা ভাই ঠিক আছে বুঝলাম ইংরেজিতে কোনো কিছু আপনার মানে নির্দিষ্ট করার জন্য দা আনে, কিন্তু আমি যে বাংলাতে টি বলতেছি না, এর কারণ কি? আমি বলতেছি না টেবিলটির উপরে, আমি বলতেছি না ব্যক্তির মধ্যে, আমি বলতেছি না বিছানাটির পাশে, আমি বলতেছি না গাছটির পিছনে, এই যে টি আমরা আনতেছি না, এর কারণ কি? এর কারণ হচ্ছে এগুলো ভাষার সৌন্দর্য। হ্যাঁ, বাংলাতে যদি আপনি বলেন গাছটির পিছনে, যতটা সুন্দর লাগবে শুনতে, আপনি যখন বলবেন গাছের পিছনে, শুনতে আর একটু সুন্দর লাগবে। বিছানাটির পাশে এভাবে আমরা বলি না। কয়জনও বলেন বিছানাটির পাশে। ধরেন আমি কথার কথা, আমি বিছনার ঝাড়ু খুঁজতেছি, বিছনার ঝাড়ু আছে না, ঝাড়ু খুঁজতেছি, আপনি আপনার বললাম যে ভাই বিছনার ঝাড়ুটা কই, আপনি বলতেছেন যে বিছানার পাশে। কারণ আমি দেখতেছি আমার চোখের সামনে একটা বিছানা আছে, আমি তো নির্দিষ্ট করে দিছি না। এখন আমাকে তো বিছানাটির পাশে বলার দরকার নেই, টি বলতে হবে এমন কোনো কথা নেই। কারণ আমি আপনাকে জিজ্ঞেস করছি বিছানার ঝাড়ু কই, আপনি বলছেন বিছানার পাশে। আপনি বক্তা, আপনি কিন্তু নির্দিষ্ট করে দিয়েছেন কোন বিছানা, কারণ আপনার সামনে একটা বিছানা আছে এবং আমিও দেখতেছি বিছানা আছে, তার মানে কি এই বিছানাই? এটা তো কারণ বাজারের ওই ফার্নিচারের দোকানের বিছানাকে বোঝায় নাই, মানে কি নির্দিষ্ট হয়ে গেছে। যেহেতু নির্দিষ্ট হয়ে গেছে, সুতরাং ইংরেজিতে দা আনতে হবে। বিসাইড দ্য বেড, বিসাইড বেড বলার সুযোগ নাই। এখন আপনি বাংলাতে বিছানাটি ব্যবহার করেন বা না করেন, ভাষা হচ্ছে সেন্সের খেলা। আর আমি একটা কথা বলছি, পৃথিবীর প্রত্যেকটা ভাষার নিজস্ব একটা গঠন পদ্ধতি আছে। হ্যাঁ, এক ভাষার গঠন পদ্ধতির সাথে আরেক ভাষার গঠন পদ্ধতি 100% মিলবে না। আপনি বাংলাতে টি ব্যবহার করেন নাই তাই মানে যে ইংরেজিতে দা বাদ দিবেন না, এই সুযোগ নাই। আপনারা অনেকে ভুল করছেন না যে বাড়ির কাজে অনেকে দা লেখেন নাই, এর কারণেই লেখেন নাই। হ্যাঁ, খাতাটা কই গেল? দাঁড়ান একটু ওয়েট করেন, আমি একটু দেখাই, যেহেতু পয়েন্টটা আসছে আমি দেখাই, শিখাইতে আসছি শিখেন। এই যে দেখেন, দেখেন আমাদের একটা বাংলা ছিল, ওই ছোট টেবিলটি বড় রুমের মধ্যে নাই, ওই ছোট টেবিলটি বড় রুমের মধ্যে নাই। এটাকে ইংরেজি করছেন অনেকে আপনার দ্যাট স্মল টেবিল ইজ ইন, মানে ইজ নট তো লাগাই নাই, ইজ ইন বিগ রুম, ইন বিগ রুম বলছে, ইন দা বিগ রুম বলে নাই। আরে ভাই আপনি যখন বললেন বড় রুমের মধ্যে, আপনি কি পৃথিবীর সব রুমকে বুঝাইছেন? ধরেন আপনার বাসায় 5টা রুম আছে, 5টা রুমের মধ্যে এটা সবচেয়ে বড়, আপনি যখন বললেন
যে ছোট টেবিলটা বড় রুমের মধ্যে আছে, আপনি কি পৃথিবীর সব বড় রুমকে বুঝাইছেন? না, আপনার বাসার ভিতরে যে বড় রুম আপনি সেটা বুঝাইছেন। যেহেতু আপনি আপনার বাসার রুমকে বুঝাইতেছেন, তার মানে আপনি নির্দিষ্ট করতেছেন, আর নির্দিষ্ট যেহেতু করতেছেন দা আনতেই হবে। বাংলাতে আপনি বলেন নাই তো কি হয়েছে যে বড় রুমটির মধ্যে? ভাষা সৌন্দর্যের কারণে আমরা বলি না, কিন্তু আপনি যখনই নির্দিষ্ট করবেন দা আনতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই কথা বলতে পারি, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানোর জন্য ইংরেজিতে দা ব্যবহার করা হয়। যেমন আপনি কোন একটা টেবিলকে নির্দিষ্ট করতেছেন, আপনাকে বলতে হবে, ধরেন আপনি একটা নির্দিষ্ট টেবিলের উপর বুঝাইতে চাচ্ছেন, একটা নির্দিষ্ট টেবিলের উপর বুঝাইতে চাচ্ছেন, পৃথিবীর সব টেবিলের উপর না, তাহলে আপনাকে বলতে হবে অন দা টেবিল, দা বলতেই হবে। এখন আপনি বাংলাতে টেবিলের উপরে বললেন বা টেবিলটির উপরে বললেন, সেটা আপনার ইচ্ছা। আপনি যখনই নির্দিষ্ট করতেছেন কোনো কিছুকে, দা আনতে হবে। আমরা হাওয়ার উপর কথা বলি না। ওই যে বললাম তো, আমি সামিরকে ফোন দিয়ে বললাম যে দোস্ত বইটা কই, ও বলছে কিসের বই, কোন বই? কারণ যে কথার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো সিকোয়েন্স নাই, পাগল নাকি আমি ফোন দিয়ে বলবো যে বইটা কই? ডেফিনেটলি আমি কোনো একটা বইকে ইঙ্গিত করব, আমি একটা বইকে নির্দিষ্ট করব, এ কারণে দা টানতেই হবে। জি, কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ভাই? যে আমি যদি টেবিলটির উপর বলি আর টেবিলের উপর বলি, দুটো যে একই জিনিস। কার কার ক্লিয়ার হয় না হাত তোলেন তো, কার কার ক্লিয়ার হয় নাই? যদি ক্লিয়ার না হয়ে থাকে ভাই মুখস্থ করেন যে ভাই একই কথা, টেবিলের উপর আর টেবিলটির উপর একই কথা, টি দিয়ে যোগ করে বললে যা কথা, টি ছাড়া বললেও একই কথা। মুখস্থ করেন যদি না বুঝতে পারেন। আচ্ছা, যে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, হবে না কেন? আচ্ছা, অনুরূপ ভাবে দেখেন, অন দা নিউ টেবিল, নতুন টেবিলের উপরে, নতুন টেবিলটির উপরে টি 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 বলার কোনো দরকার নেই। ধরেন আমাদের বাসায় দুইটা দুইটা টেবিল আছে, ভাই বুঝে নাই, কনসেপ্ট ক্লিয়ার করেন। ধরেন আমাদের বাসায় দুইটা টেবিল আছে, একটা পুরান একটা নতুন। তো আমি সামিরকে সেম কথাটাই বললাম যে কিরে দোস্ত, তুই না গতকালকে একটা বই কিনে আনলি, বইটা কোথায়? ও বললো যে বইটা নতুন টেবিলের উপর আছে। এখন দেখেন পৃথিবীতে অসংখ্য নতুন টেবিল আছে, কিন্তু ও যে বললো নতুন টেবিলের উপরে আছে, কোন নতুন টেবিলকে বোঝাচ্ছে? আমার বাসায় যে নতুন টেবিল আছে ওটাকে বোঝাচ্ছে। তার মানে কি আমার বাসার টেবিলটাকে সে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সুতরাং ইংরেজিতে দা আনতে হবে, অন দা নিউ টেবিল। এখন বাংলাদেশে মানে টেবিলটি বলে নাই তো কি হয়েছে তাই? বাংলাদেশে বলে নাই নতুন টেবিলটির উপরে, সে বলে নাই তো কি হয়েছে? সে টি না বলুক, সে তো নির্দিষ্ট করছে নাকি? নির্দিষ্ট করছে, ইংরেজিতে দা হবে। তারপর দেখেন, নতুন ব্যাগের মধ্যে, আপনার বাসায় অনেক ব্যাগ আছে, অনেক ব্যাগ আছে, অনেক ব্যাগ আছে। হ্যাঁ, এখন আপনি একটা বই কিনে আনছেন, জিজ্ঞেস করলো বইটা কই, আপনি বললেন যে নতুন ব্যাগের মধ্যে আছে। তার মানে দেখেন, অনেকগুলা ব্যাগের মধ্যে আপনি যখনই নতুন ব্যাগ কথাটা বললেন, তখন কিন্তু নির্দিষ্ট করে দিলেন। নতুন ব্যাগ বলে আপনি নতুন ব্যাগটাকে নির্দিষ্ট করে দিলেন। আপনি সব ব্যাগকে বুঝান নাই, নতুন ব্যাগটাকে বুঝাইছেন। যেহেতু আপনি নতুন ব্যাগটাকে বুঝাইছেন, নির্দিষ্ট করে দিচ্ছেন, সুতরাং এখানে অবশ্যই দা আনতে হবে। দা ছাড়া নির্দিষ্ট হবে না, দা আনতে হবে। বুঝা গেল? এখন বাংলাতে আপনি বলেন নাই নতুন ব্যক্তির মধ্যে, তো টি বলেন না, তো কি হয়েছে? আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন না। সেন্স ক্লিয়ার করেন। ভাষাগত দুই একটা বর্ণ কম বেশ হতেই পারে, এগুলো কোনো ব্যাপার না। আপনাকে চিন্তা হবে সেন্স নিয়ে। আপনাকে কি নিয়ে চিন্তা করতে হবে? সেন্স নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছেন। নতুন বিছানার পাশে, আপনার বাসায় 5টা বেডরুম আছে, 5টা খাট আছে। হ্যাঁ, এখন 5টা খাটের মধ্যে একটা খাট নতুন, আপনি যখনই বলতেছেন যে চেয়ারটা নতুন বিছানার পাশে রাখছে, তার মানে কি 5টা রুমের ভিতরে আপনি একটা বিছানাকে নির্দিষ্ট করছেন। পৃথিবীতে অসংখ্য বিছানা আছে, আপনি তার ভিতর থেকে আপনার ওই বাসার বিছানাটাকে নির্দিষ্ট করছেন। যেহেতু নির্দিষ্ট করছেন, সুতরাং দা আনতে হবে। বিসাইড নিউ বেড বলার কোনো সুযোগ নাই। বিসাইড আপনার অন নিউ টেবিল বলার কোনো সুযোগ নাই। ইন নিউ ব্যাগ বলার কোনো সুযোগ নাই, যেহেতু আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন। আপনি নির্দিষ্ট করতে যাচ্ছেন, দা আনতেই হবে। এখন বাংলাতে শব্দ ব্যবহার করেন বা না করেন, কি মাথায় ঢুকতেছে? জোর করে ঢোকাবো। একটা কথা 100 বার করে বলতেছি না, ঢুকে যাবে ইনশাল্লাহ, মাথার মধ্যে সেট হয়ে যাবে। মনোযোগ আরো বাড়ায় দেন, এবার দেখেন নেক্সট নেক্সট ধাপের খেলা। মনোযোগ আরো বাড়ায় দেন, কনসেপ্ট ক্লিয়ার না করলে ভাই ঝামেলা আছে। সবাই একটু হাত তোলেন, আমি অনেক এক্সাইটেড ব্যাপারগুলো নিয়ে। কারণ এই যে ইংলিশ স্কুল ভাই মুখস্থের জিনিস না। হ্যাঁ, আমরা কিছু মুখস্থ করাইছি। মুখস্থ করাইছি কেন জানেন? মুখস্থ কেন করাইছি?
কারণ আজকের ক্লাসটা যেন ইজিলি বুঝতে পারেন। ডিরেক্ট বুঝাইলে আবার সমস্যা আছে, বুঝছেন? এটা হাইব্রিড মেথড। আচ্ছা, খেয়াল করেন, আমরা জানি এই বিছানাটি এর ইংরেজি হচ্ছে, এই দেখেন ধর এখানে আবার সেম ভুল, এই টেবিলটি হবে, সরি, এই টেবিলটি। আচ্ছা, এই টেবিলটি দেখ, খেয়াল করেন, দিস টেবিল, এই টেবিলটি, দ্যাট ব্যাগ, ওই ব্যাগটি, দিস বেড, এই বিছানাটি, দ্যাট ট্রি, ওই গাছটি। এগুলো তো পুরান পড়া না, এগুলো কি নতুন কিছু না? তো এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে, স্যার একটু আগে আপনি বললেন যে কোনো কিছুকে নির্দিষ্ট করার জন্য দা ব্যবহার করতে হয়, তাহলে আমি যে বলতেছি এই বিছানাটি সুন্দর, এই বিছানাটি নতুন, তাহলে তো এই যে আমি নির্দিষ্ট করতেছি যে বিছানাটি, গাছটি, ব্যাগটি, টেবিলটি, এই যে নির্দিষ্ট করতেছি, তাহলে দা কই? ব্যাপারটা তো এরকম না, দিস দ্য টেবিল, দ্যাট দ্যাট দ্য ব্যাগ, দিস দ্য বেড, এরকম তো না। দা নাই এখানে, দা আছে? ফ্রেজ তো মুখস্থ করছেন না, বুঝেন ভাই, বুঝেন, ফ্রেজ মুখস্থ তো প্রথম করাইতেই হবে। হ্যাঁ, দ্যাট দ্য ট্রি, ওই গাছটি, মানে ওই ইংরেজি দ্যাট, টি এর জন্য দা, আর গাছের ইংরেজি টি, দ্যাট দ্য ট্রি, নো, এরকম না। তো এই প্রশ্নটা আসা স্বাভাবিক যে স্যার দা ছাড়াই নির্দিষ্ট হলে কেমনে, তাই না? যে এই যে আমরা বলতেছি এই টেবিলটি, ওই ব্যাগটি, এই বিছানাটি, ওই গাছটি, দা ছাড়াই নির্দিষ্ট হলো কিভাবে? শুনেন, হাত এমনি তুলে নেই, মনোযোগ দিয়ে শুনেন, কনসেপ্ট ক্লিয়ার। ইংরেজিতে শুধু যে দা শব্দ দিয়ে নির্দিষ্ট করা হয় ব্যাপারটা তা না, নির্দিষ্ট করার জন্য ইংরেজিতে আরো শব্দ আছে। মনে রাখবেন, যখন দিস এবং দ্যাট এটাকে কোনো একটা শব্দের সাথে যুক্ত করা হয়, তখন একই সাথে দিস এবং দ্যাট ইশারা বোঝায় এবং নির্দিষ্ট করা বোঝায়। দিস এবং দ্যাট একই সাথে দুইটা কাজ করে, দা একটা কাজ করে, দা দা অনলি একটা কাজ করে, শুধু নির্দিষ্ট বোঝায়। আপনি যখন বললেন যে দা বুক, তার মানে বইটি, মানে নির্দিষ্ট করে দিল, অনলি নির্দিষ্ট। বাট আপনি তখন বলবেন দিস বুক বা দ্যাট বুক, তখন নির্দিষ্ট তো করবেই, সেই সাথে ইশারাকেও বুঝাবে, মানে ইশারাকেও বুঝাচ্ছে। আমি যখন বলবো ভাই এই বইটা দেন তো, ভাই এই বইটা দেন তো, আমি হাত দিয়ে দেখাচ্ছি ভাই এই কলমটা দেন তো, তাহলে কি এখানে দুটা জিনিস ঘটতেছে না? আমি ইশারা করতেছি এই কলমটা, এই, এবং ইশারা করার মাধ্যমে অটোমেটিক নির্দিষ্ট হয়ে গেছে। যখন আপনি কোনো কিছুকে ইশারা করবেন তখন কিন্তু এটা আলাদা করে নির্দিষ্ট করা লাগে না, অটোমেটিক নির্দিষ্ট হয়ে যায়। হ্যাঁ, ধরেন এখানে অনেকগুলো ছেলেপেলে আছে, আপনি বললেন যে এই স্টুডেন্ট আমার ভাই, এই স্টুডেন্ট, এই ছাত্র বা এই লোক আমার ভাই। যখন আপনি এই লোক বলছেন, তার মানে কি আপনি নির্দিষ্ট করছেন, আপনি ইশারা করছেন, ইশারা করলে অটো নির্দিষ্ট হয়ে যাবে। এই লোক, পৃথিবীতে অনেক লোক আছে, আপনার আশেপাশে অনেক লোক আছে, বাট আপনি এই লোক বললেন না, নির্দিষ্ট হয়ে গেছে। দিস এবং দ্যাট এরকম একটু পাওয়ারফুল, ইশারা করা বোঝায়, এবং ইশারা করলে নির্দিষ্ট ফ্রি, নির্দিষ্টতা আসবেই আসবে, নির্দিষ্ট আসবে। কখন? খেয়াল করেন, মনে রাখবেন, এটা মনে রাখবেন, দিস এবং দ্যাট ফ্রেজের মধ্যে থাকলে ইশারা এবং নির্দিষ্ট করা বোঝায়। যেমন দিস টেবিল, এই টেবিলটি, দ্যাট ব্যাগ, এই টেবিল, দ্যাট ব্যাগ, ওই ওই ব্যাগটি। নির্দিষ্ট করার জন্য আলাদা করে দা আনার প্রয়োজন নাই, কারণ দিস এর ভিতরেই নির্দিষ্ট অর্থ আছে, সুতরাং আলাদা করে দা আনার প্রয়োজন নাই। ঠিক আছে? এবং মজার কথা হচ্ছে, বাংলা ভাষাতেও এই এই সেম জিনিসটা প্রযোজ্য, মানে এই এবং ওই, এইটা বাংলা ভাষাতেও ইশারা এবং নির্দিষ্ট করা বোঝায়। ওই যে একটু আগে বললাম যে অনেকগুলা মানুষ আছে, আপনি বললেন যে এই 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 লোক আমার ভাই, আপনি যখন এই লোক বললেন, হ্যাঁ আপনি এই লোক বললেন, হ্যাঁ, তাহলে আপনি ইশারা করলেন, এবং ইশারা করার মাধ্যমে আপনার সামনে যে শ্রোতা সে কিন্তু বুঝলো যে এই লোকটা, বুঝছেন, নির্দিষ্ট হয়ে গেছে অটোমেটিক। বাংলাতেও এই জিনিসটা প্রযোজ্য, বুঝছেন? আচ্ছা, দেখেন, এইটা একটু বুঝেন, একটা গল্প লিখছি এখানে। দোকানের অনেকগুলো ঘড়ির মধ্য থেকে আপনি একটা ঘড়িকে ইশারা করে বললেন এই ঘড়িটি অনেক সুন্দর। বাংলা বোঝেন, আমি ইংরেজিতে যাই নাই। ধরেন আপনি একটা দোকানে ঘড়ি কিনতে গেছেন, অনেকগুলা ঘড়ি,
আপনি একটার দিকে আঙ্গুল দিয়ে দেখাইতেছেন এই ঘড়িটা অনেক সুন্দর, তাহলে আপনি আমাকে একটু বলেন, আপনি যখন আঙ্গুল দিয়ে দেখাইতেছেন এই ঘড়িটা অনেক সুন্দর, এখানে ইশারা করলেন কিনা, এবং ইশারা করার মাধ্যমে নির্দিষ্ট হইল কিনা? দোকানদার কিন্তু ওই দোকানে অনেক অনেক ঘড়ি আছে, দোকানদার অন্যান্য ঘড়িকে বুঝে নাই, আপনি যে ঘড়িটার দিকে আঙ্গুল মানে তাক করছেন ওই ঘড়িটাকেই বুঝছে, দ্যাট মিনস নির্দিষ্ট হয়ে গেছে। সুতরাং বাংলা ভাষাতেও এই জিনিসটা প্রযোজ্য, মানে ইংরেজিতে তো প্রযোজ্য দিস এন্ড দ্যাট, এবং বাংলাতেও এই কথাটা আমরা সুন্দরভাবে এর প্রয়োগ দেখতে পাই। কি বুঝতে পারছেন? জি, মনোযোগ আরো বাড়ায় দেন, এখনো কনসেপ্ট ক্লিয়ার চলতেছে। ঠিক আছে, খেয়াল করেন। আমরা জানি দিস নিউ বুক, এই নতুন বইটি ইংরেজি, দ্যাট নিউ পেন, ওই নতুন কলমটি, দিস নিউ ক্লক, এই নতুন ঘড়িটি, দ্যাট নিউ ফ্যান, ওই নতুন ফ্যানটি। এটা আমরা জানি যে ওই নতুন ঘড়িটি, এটা আমরা জানি ইংরেজি হচ্ছে দ্যাট নিউ ক্লক। এখন আমরা যদি বলতে চাই ওই নতুন ঘড়িটির পাশে, তাহলে ইংরেজি কি হবে? ওই নতুন ঘড়িটি, ওই নতুন ঘড়িটি, এতটুকু তো আমরা ইংরেজি জানি না যে দ্যাট নিউ ক্লক। এখন আমরা বলতেছি যে ওই নতুন ঘড়িটির পাশে, মানে ওই নতুন ঘড়িটির পাশে, তাহলে শুধু বি সাইড আনতে হবে, তাই না? তো এখন কথা হইলো যে আমরা ইংরেজি পাইলাম হচ্ছে বিসাইড দ্যাট নিউ ক্লক, এর বাংলা হচ্ছে ওই নতুন ঘড়িটির পাশে। এখন আপনি একটা কথা বলেন তো আমাকে, এই যে আপনি এখানে টি আনলেন, টি যদি বাদ দেন তাহলে কি অর্থের মধ্যে কোনো চেঞ্জ আসবে? আপনার বাসায় অনেকগুলো ঘড়ি আছে, আপনি ইঙ্গিত করে দিচ্ছেন ওই নতুন ঘড়িটির পাশে, আপনি এখন বাংলাতে টি আনলেন না। এখন টি না আনার কারণে আপনি কি নির্দিষ্ট কি হয় নাই? আপনি যে ওই যে বলতেছেন ওই নতুন ঘড়ির, ঘড়ির পাশে, আপনি বলতেছেন ওই নতুন ঘড়ির পাশে, ঘড়িটি বলেন নাই, তাহলে টি না আনার কারণে কি নির্দিষ্ট হয় নাই? অবশ্যই হয়েছে। তো আপনি বাংলাতে টি আনেননি তো কি হয়েছে, তাই বলে ইংরেজিতে আপনার নির্দিষ্ট শব্দ আসবে না? অবশ্যই আসবে। সুতরাং আমরা এটা বলতে পারি যে দেখেন, যদি আপনি মানে আপাত দৃষ্টিতে দেখেন, উপর থেকে দেখেন, মানে একটু গভীরে না চিন্তা করেন, অনেক সময় মনে হবে কি ওই নতুন ঘড়িটির পাশে, ওই নতুন ঘড়ির পাশে, এটার মধ্যে মনে হয় পার্থক্য আছে। অ্যাকচুয়ালি এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই, নাই। এখানে একটু টি বলে একটু নির্দিষ্ট করছেন, এখানে টি উল্লেখ করেন, তো কি হয়েছে? আপনি যখন বলছেন ওই নতুন, ওই যখন বলছেন তখন কিন্তু অত নির্দিষ্ট হয়ে গেছে, অ্যাকচুয়ালি এদের মধ্যে কি নাই, এই দুটাই বাংলার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি টি সহ বলেন টি ছাড়া বলেন, পার্থক্য নাই। কেন নাই? কারণ আপনি যখন বলছেন ওই, তখনই নির্দিষ্ট হয়ে গেছে, এই দুটোর পার্থক্য নাই। সুতরাং দুটোর ইংরেজি কি হবে? একই হবে, বিসাইড দ্যাট নিউ ক্লক। ওই নতুন ঘড়িটির পাশে, বিসাইড দ্যাট নিউ ক্লক, ওই নতুন ঘড়ির পাশে, বিসাইড দ্যাট নিউ ক্লক। বুঝছেন? আচ্ছা, যে আশা করি বুঝতে পেরেছেন। বাংলা বাক্য দুটির অর্থ চিন্তা করুন। ওই নতুন ঘড়িটির পাশে, ওই নতুন ঘড়ির পাশে, ওই শব্দের মাধ্যমে, ওই শব্দের মাধ্যমে, এখানে এখানে ওই আছে, এখানে ওই আছে, এই ওই শব্দের মাধ্যমে ইশারাও হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে। এখন আপনি এখানে টি দিছেন, এখানে দেন নাই, কোনো সমস্যা নাই, কারণ ওই শব্দের মাধ্যমেই ইশারাও হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে। এখন বাড়তি আলাদা করে আপনি টি যুক্ত করলেও পারেন, না না করলেও পারেন, মূল সেন্স ঠিক রাখতে হবে যে হ্যাঁ আমি নির্দিষ্ট করে ফেলছি। এখন আপনি টি আনলেন বা না আনলেন সেটা পরের কথা, বাংলা ভাষায় যেটা সুন্দর লাগে শুনতে ওটাই আনবেন। জি, তাহলে আমরা বলতে পারি বাংলায় বর্ণ একটু কম বেশি হলেও, মানে এই দুটার যদি তুলনা করি, বাংলায় একটু মানে বর্ণ একটু কম বেশি হলেও এদের মূল অর্থের মধ্যে পার্থক্য নাই। এই পার্থক্য আছে। আমি এই কথাটা কিন্তু আরো 2-1 ক্লাস আগে থেকে বলে আসতেছিলাম যে অনেক সময় দেখবেন যে বাংলা কথার মধ্যে একটু কম বেশ হতে পারে, যেমন আজকে বলছি নতুন ল্যাপটপ পুরাতন ব্যাগে আছে, ওই যে বলি নাই যে ব্যাগের মধ্যে আছে, ওই মধ্য শব্দটাকে বলি না, আপনার ভুল করে ফেলছেন। আরে ভাই, বাংলাতে শব্দ বর্ণ একটু কম বেশ হতে পারে, আপনার মূল সেন্সটা যদি ঠিক থাকে তাহলে ওকে। এখানে আমরা এই সেন্টেন্স মেকিং কোর্সে মানে পাই টু পাই ইংরেজি করতে আসিনি, এগুলো আমরা প্রথমেই বলে আসছি যে শব্দ শব্দ অনুবাদ হবে না,
বুঝছেন? একদম বর্ণ বর্ণ অনুবাদ হবে না, আপনাকে সেন্স বুঝতে হবে আমি কি বুঝাইতে চাচ্ছি, ওটাকে ইংরেজিতে কিভাবে বলতে হয় সেভাবে বলবো ব্যাস। ওই নতুন ঘড়িটির পাশে, ওই নতুন ঘড়ির পাশে একই কথা। হ্যাঁ, একই রকম দেখেন। হ্যাঁ, এটা তো গেল। তারপরে দেখেন নতুন টেবিলটির উপর, নতুন টেবিলের উপর একই কথা। আপনি যখন নতুন বলছেন তখনই নির্দিষ্ট হয়ে গেছে, আপনি যখন নতুন বলছেন তখনই নির্দিষ্ট হয়ে গেছে। আপনি এখানে টি যুক্ত করেন নাই তো কি হয়েছে? একই কথা ভাই, একই কথা। নতুন টেবিলটির উপর, নতুন টেবিলের উপর একই কথা, অন দা নিউ টেবিল। তারপর দেখেন নতুন ব্যক্তির মধ্যে, নতুন ব্যাগের মধ্যে একই কথা। হ্যাঁ, ইন দা নিউ ব্যাগ। হ্যাঁ, ইন দা নিউ ব্যাগ। আপনি যখন নতুন বলছেন না তখনই নির্দিষ্ট হয়ে গেছে। আপনি পৃথিবীর সব ব্যাগকে বোঝেন না, আপনার বাসায় বহুত পুরান ব্যাগ আছে, আপনি ওইখান থেকে নির্দিষ্ট করে দিচ্ছেন যে নতুন ব্যাগ। সুতরাং সুতরাং এখানে দা আনতে হবে। তারপর এই নতুন বিছানাটির পাশে, এই নতুন বিছানার পাশে একই কথা, বিসাইড দিস নিউ বেড। ইংরেজি একই। এখন আপনি বাংলায় কোনটা ব্যবহার করবেন? আপনি বাংলায় ব্যবহার করবেন যেটা আপনার শুনতে শ্রুতি মধুর লাগে। আপনি দেখান তো কোনটা বলতে শ্রুতি মধুর লাগে। এই নতুন বিছানাটির পাশে এটা বলতে শ্রুতি মধুর লাগে, নাকি এই নতুন বিছানার পাশে এটা বলতে শ্রুতি মধুর লাগে? শ্রুতি মধুর মানে কোনটা শুনতে ভালো লাগে। একই কথা ভাই, একই কথা। আপনি যখন এই বলছেন তখনই নির্দিষ্ট হয়ে গেছে, সুতরাং এখানে আলাদা করে টি না দিলেও চলে। আচ্ছা, ওই লম্বা গাছটির পেছনে, ওই লম্বা গাছের পেছনে একই কথা, বিহাইন্ড দ্যাট টল ট্রি। বুঝতে পারছেন? জি, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তো এখন আপনাদের কাছে একটু শুনবো যে কারো কোনো কথা আছে কিনা আজকে যে কনসেপ্ট, মানে আজকের মোট কথা হচ্ছে এটাই, যে আমি টি দিয়ে বলি, টি ছাড়া বলি, মূল জিনিস হচ্ছে যে আমি নির্দিষ্ট করলাম কিনা, আমি নির্দিষ্ট করে কিছু বললাম কিনা। যদি আমি নির্দিষ্ট করে কিছু বলি তাহলে আমাকে ওই নির্দিষ্ট করার শব্দ ইংরেজিতে আনতে হবে, হয়তো দা থাকলে দা আনতে হবে, নয়তো দ্যাট, নয়তো দিস, এগুলো আমাকে আনতে হবে। এটাই হচ্ছে আজকের মানে এই কনসেপ্ট ক্লিয়ারের মূল মূল জিনিস। যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এখানে, এই কনসেপ্ট ক্লিয়ারের উপর কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। নতুন বিছানার পাশে, নতুন বিছানাটির পাশে একই কথা, পার্থক্য নেই। কারণ আপনি দুটা কথা বলে একই জিনিসকে বোঝাচ্ছেন। বুঝছেন? তো এখন যারা বাড়ির কাছে ভুল করতেছেন যে আমি আমি লিখছি যে ঘরের মধ্যে, আপনারা অনেকে দা দেনই নেই। কারণ ওই যে আমি ঘরটির মধ্যে বলি নাই, যে টি বলি নাই, যে আরেক টি না বলে তো কি হয়েছে? আমি তো ডেফিনেটলি আমি মানে কোনো একটা নির্দিষ্ট ঘরকেই বোঝাচ্ছি না। আমি কি সব ঘরকে বোঝাচ্ছি? আর ওই গল্পটা মনে রেখেন, যে আমরা এই কথাগুলো যে বলি অবশ্যই পিছনে কোনো একটা গল্প থাকে, একটা ব্যাকগ্রাউন্ড থাকে। আন্দাজে বলি না যে নতুন মানে ল্যাপটপটা কই। আপনি যদি কখনো এটা বলেন ল্যাপটপটা কই, তার মানে কি আপনি যাকে বলতেছেন সে জানে ল্যাপটপটার ব্যাপার আগে থেকেই। বুঝতে পেরেছেন আশা করি। জি, আজকের ক্লাস এই পর্যন্তই। যে এখন হচ্ছে বাড়ির কাজ দিবেন, বাড়ির কাজ হচ্ছে ওই আগের গুলাই ভাই। হ্যাঁ, গত ক্লাসে যেগুলো ছিল ওগুলোই বাড়ির কাজ। যারা ভুল করছেন এই খাতা আবার চেক করা হবে, আমি দেখবো যে তারা আবার ভুল করে কিনা। হ্যাঁ দেখেন, এখানে আমি পুরাতন ব্যক্তি বলি নেই। হ্যাঁ, ছোট টেবিলটির বলি নেই। হ্যাঁ, বলি নেই। না বলে কি হয়েছে, আমি তো নির্দিষ্ট করছি, কথার মধ্যেই নির্দিষ্ট হয়ে গেছে। যেহেতু হয়ে গেছে নির্দিষ্ট, সুতরাং ইংরেজিতে নির্দিষ্ট ওইরকম শব্দ যেগুলো আছে ওগুলো আনতে হবে, যে এগুলোও ইংরেজি থেকে বাংলা করবেন। জি, হোমওয়ার্ক জমা দিবেন আপনার 23 তারিখ বুধবার দুপুর 2টা পর্যন্ত। জি, আর মনে রাখবেন এই পৃথিবীতে সবচেয়ে, কি বলবো ভাই, এই পৃথিবীতে সবচেয়ে বোকা তারাই যারা চেষ্টা না করে কিছু অর্জন করতে চায়। জি, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ক্লাসটি আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আর পরের বার আপনারা যদি গণহারে এইভাবে ভুলও করেন, আমি এই ধরনের ক্লাস আমি আর রিপিট করব না। কারণ দেখেন, আমি খেয়াল করে দেখতেছি যারা ভুল করতেছে গুটি কয়েক স্টুডেন্টই বারবার ভুল করতেছে, এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই স্টুডেন্টগুলো ক্লাসেই থাকে না। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার যে আমি যাদের জন্য ক্লাস সাজাচ্ছি তারা এই ক্লাসে নাই। আর এত স্লো পড়ানোর পরও যদি কেউ যদি ভুল ভুল করে, তাহলে এটার ব্যর্থতা সম্পূর্ণ আপনাদের, এটা আমার ব্যর্থতা না।
এবং আজকের ক্লাসে এটা প্রমাণ হয়েছে যে স্কুলে যে কোনোদিন যায় নাই 91 নাম্বার রোল, উনিও সঠিকভাবে বাড়ির কাজ জমা দিচ্ছে। তাহলে উনি যদি সঠিকভাবে বাড়ির কাজ জমা দিতে পারে, ক্লাস ফোর ফোর পর্যন্ত পড়ছে, উনার বাড়ির কাজ যদি সবগুলো সঠিক হয়, তাহলে আপনাদের কেন হচ্ছে না? যদি কমতি থাকতো তাহলে তো ইনারা তো সঠিকভাবে জমা দিতে পারতো না, তাই না? ইনারা পারতেছে, তার মানে কমতিটা আপনাদের ভিতরে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে হাজির হব। আরেকটা কথা মনে রাখবেন যে লাস্টের কনসেপ্ট ক্লিয়ার যে অংশটা ছিল, এই অংশটা বেশ গুরুত্বপূর্ণ। শুধু আজকের ক্লাসে না, যখনই দেখবেন যে আমি কোনো কোনো একটা ক্লাসের ভিতরে কনসেপ্ট ক্লিয়ার করতেছি, তখন এটা বোঝার চেষ্টা করুন যে কি বলতেছি। শুনেন, ভাষাটা হচ্ছে একটা ক্রিয়েটিভ জিনিস। অনেক সময় কথা বলার ক্ষেত্রে শব্দ দুই একটা কম বেশি হতে পারে, কিন্তু আপনার মূল সেন্সটা মানে মূল কথা কি, ওইদিকে আপনার খেয়াল রাখতে হবে যে মূল কনসেপ্টটা কি বোঝাচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।